এটা দরকার নাই। একটু খেয়াল করো এটা কি সম্ভব কিনা। এর গর্ভধারিণী মা 1, বি এর গর্ভধারিণী মা 2 এবং বি এর গর্ভধারিণী মা 3। হ্যাঁ, একটা সন্তানের একই সাথে দুইটা গর্ভধারিণী মা থাকতে পারে না, তাই এটাও ফাংশন না। আবার এটা দেখো, এর গর্ভধারিণী মা 1, বি এর গর্ভধারিণী মা 2, 3 একজন মহিলা, বিবাহিত মহিলা, কিন্তু এখনো সন্তান হয় নাই। এটা সম্ভব কিনা দেখো তো। এর গর্ভধারিণী মা 1, বি এর গর্ভধারিণী মা 2, 3 একজন মহিলা যার সন্তান হয় নাই। এটা কিন্তু সম্ভব, তাহলে এটা ফাংশন। এর গর্ভধারিণী মা 1, বি এর গর্ভধারিণী মা 2, সি এর গর্ভধারিণী মাও 2, দুইজন সন্তানের একজন মা, এটা কি সম্ভব? হ্যাঁ, তাহলে এটা ফাংশন। তাহলে ফাংশন হওয়ার শর্ত কি, যে ডোমেনের কোনো উপাদান ফাঁকা থাকবে না, অর্থাৎ এমন কোনো সন্তান থাকবে না যার মা নাই, এবং ডোমেনের একটা উপাদানের সাথে কোডোমেনের একাধিক উপাদানের লিঙ্ক থাকবে না, অর্থাৎ এমন কোনো সন্তান থাকবে না যার মা একাধিক, এমন কোনো সন্তান থাকবে না যার মা একাধিক, এবং এমন কোনো সন্তান থাকবে না যার মা নাই। ঠিক আছে, তো একটু বলে রাখি রেঞ্জ কি তাহলে। রেঞ্জ রেঞ্জ হলো সন্তান বিশিষ্ট মহিলাদের সেট। রেঞ্জ হলো সন্তান বিশিষ্ট মহিলাদের সেট। সেটা কি রকম ভাই? এই যে এটা তো ফাংশন, তো এখানে দেখো কোডোমেইন কি। এটাতে কোডোমেইন হচ্ছে, আমি বলছিলাম ডান দিকের সেটটা হচ্ছে কোডোমেইন। ডান দিকের সেটটা থেকে দেখো কোডোমেইন হচ্ছে 1 2 3, কিন্তু রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে এদের মধ্যে সন্তান বিশিষ্ট হচ্ছে 1 আর 2, 3 কিন্তু সন্তান নাই। তাহলে রেঞ্জ হচ্ছে 1 2, রেঞ্জ হচ্ছে সন্তান বিশিষ্ট মহিলাদের সেট। আর এই ফিগারটাতে দেখো 4 নাম্বার ফিগারটায়, এখানে 4 নাম্বার ফিগারটায় কোডোমেইন হচ্ছে 1,2 এবং রেঞ্জও কিন্তু 1,2, কারণ এখানে প্রত্যেক মহিলাই সন্তান বিশিষ্ট। ওকে, তাহলে তুমি একটু রেঞ্জ আর কোডোমেনের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাবা। রেঞ্জ আর কোডোমেন, এই 3 নম্বর ফিগারটায় দেখো কোডোমেন ছিল 1 2 3 আর রেঞ্জ হচ্ছে 1 2, তার মানে রেঞ্জের সেটটা কোডোমেনের সেটের একটা সাবসেট। আর 4 নম্বর ফিগারে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল, বেসিক্যালি রেঞ্জ কোডোমেনের সমান হবে অথবা তার সাবসেট হবে। রেঞ্জ হবে কোডোমেনের সমান অথবা তার সাবসেট। এই জিনিসটা যারা যারা বুঝছো প্লিজ একটু হাত তুলে জানাবা, হাত তুলে জানাবা যারা যারা জিনিসটা ক্লিয়ার। 290 এর ঘরে কেন 300 আপ হবে না? ওকে, তাহলে আমরা একটু দেখি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে একটু খেয়াল করবা, হাত নামায় ফেলি। এখানে দেখবা যে যে ম্যাপিং গুলো আছে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না সেটা আমরা একটু দেখবো। এ একটা সন্তান যার মা এক্স, বি এর মা ওয়াই, সি এর মা ডাব্লিউ, ডি একটা সন্তান যার কোনো মা নাই, এটা কিন্তু সম্ভব না, সো এটা কিন্তু ফাংশন না। সিমিলারলি এইটা, এটা হচ্ছে এর মা এক্স, বি এর মা ওয়াই, সি এর মা জেড, ডি এর মা একই সাথে ডাব্লিউ এবং পি। ডি একটা সন্তানের দুইটা মা তো সম্ভব না, সো এটাও ফাংশন না, এটাও ফাংশন না। এবার এই ফিগারটায় এর মা এক্স, বি এর মা ওয়াই, সি এর মা জেড, ডি এর মাও জেড। ওকে, জেড এর দুইটা সন্তান আর ডাব্লিউ আর পি দুইজন বিবাহিত মহিলা কিন্তু বাচ্চা নাই, এটা সম্ভব, সেটা ফাংশন। এবার 4 নম্বর ফিগারটা দেখো, এর মা এক্স, বি এর মা ওয়াই, সি এর মা জেড, আর ডাব্লিউ একজন মহিলা, বিবাহিত মহিলা, সন্তান হয় নাই, সো এটা ফাংশন। এটাও ফাংশন হবে, এর মা এক্স, বি এর মা ওয়াই, সি এর মা ওয়াই, এবং লাস্টেরটাও হবে ফাংশন। আশা করি স্লাইডটা ক্লিয়ার। এবার আমরা কিছু ফাংশনের শ্রেণী বিভাগ পড়বো। সেটা হচ্ছে প্রথমেই পড়বো আমরা এক এক ফাংশন, এক এক ফাংশন। ইংরেজি হচ্ছে ওয়ান অন ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন। এক এক ফাংশনের ক্ষেত্রে আমি একটা কথা লিখতেছি,
সেটা হচ্ছে, কথাটা একটু খেয়াল রাখবা, ছন্দ করে বলি। একটি সন্তানের বেশি নয়, একটি সন্তানের বেশি নয়, না হলেও হয়। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, সাউন্ডে মনে হয় একটু হালকা হচ্ছে, একটু মাইক্রোফোনটা একটু মুখের থেকে একটু দূরে রাখে। আচ্ছা এখন ঠিক অনেকে আছে? বলতেছে সাউন্ড একটু এখন ঠিক প্রবলেম। আছে? হ্যালো, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? একটু হাত তুলে জানাবা আমাকে শুনতে পাচ্ছ? ক্লিয়ারলি শুনতে পাইলে একটু হাত তুলে জানাও। প্লিজ একটু হাত তুলবা, না হলে আমি বুঝতে পারি না আসলে। আচ্ছা ভাইয়া, আপনাদের এখান থেকে কোনো নয়েজ আসতেছে কিনা? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? মাত্র 57-60টা হাত তুলতেছে, হ্যাঁ, আমাকে আমরা শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি ক্লিয়ার। স্টুডেন্ট বলতেছে যে আসলে একটু প্রবলেম হচ্ছে, এটাই। ভাইয়া আমি এখানে ক্লিয়ার আসলে শুনতে পাচ্ছি। আমাদের এখানে 3জন ভাইয়া আছি, 3জন 3টা প্লেসে আছি। যদি কেউ শুনতে পায় তার মানে আসলে সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, আমার মাইক্রোফোনের সাউন্ড ঠিক আছে, তোমাদের একটু সাউন্ড সিস্টেমটা একটু চেক করে নাও। হ্যাঁ, যারা যারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ একটু হাত তুলে জানাও তো। ভাই আমাদের স্টুডেন্ট কতজন ক্লাস করতেছে? ভাই এখন 751 জন আছে। কিন্তু আমাকে শুনতে পাচ্ছে মাত্র 400 জনের মতো। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার, এখন এখন সাউন্ড ঠিক আছে। ঠিক ওকে, আছে। আচ্ছা আমরা পড়তেছিলাম এক এক ফাংশন। ভাই হাত নামায় ফেলি। এক এক ফাংশনের আমরা যে ছন্দটা শিখলাম সেটা হচ্ছে একটি সন্তানের বেশি নয়, না হলেও হয়। সো আমরা একটু ফিগারটা এঁকে দেখি। এর মা 1, বি এর মা 2, সি এর মা 3। দেখো কোনো মহিলারই কিন্তু একটার বেশি সন্তান নাই, তাই এটা একটা এক এক ফাংশন। আবার যদি এখানে একজন মহিলা থাকে 4 নামে, বিবাহিত মহিলা কিন্তু সন্তান হয়নি, তাহলেও কিন্তু সেটা এক এক ফাংশন হবে। এক এক ফাংশন হওয়ার শর্তই হচ্ছে কোনো মহিলার একটার বেশি সন্তান থাকবে না, সন্তান সংখ্যা হবে একটা অথবা থাকবেই না। একটা সন্তানের বেশি নয়, না হলেও হয়, এটা ছিল এক এক ফাংশন। এবার আসো সার্বিক ফাংশন। সৌরভ একটু ইন্টারাপ্ট করি, যদি পসিবল হয় তাহলে হাতের লেখাটা একটু দেখ ঠিক করা যায় কিনা, মানে আচ্ছা কয়েকজন একটু বলতেছে। আচ্ছা ঠিক আছে, এটা লিখে ফেলছি। সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন ইংরেজি হচ্ছে সার্জেক্টিভ ফাংশন। হ্যাঁ, তো সার্বিক ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে নিঃসন্তান কেউ থাকা যাবে না, নিঃসন্তান কেউ থাকবে না। লাইক এটা একটা ম্যাপিং। এর মা 1, বি এর মা 2, সি এর মাও 2। দেখো এখানে কোনো মহিলাই কিন্তু নিঃসন্তান নাই। সো এটা একটা সার্বিক ফাংশনের উদাহরণ। হ্যাঁ, সার্বিক ফাংশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে সার্বিক ফাংশনের জন্য রেঞ্জ আর কোডোমেইন এই দুইটা হবে সমান। সার্বিক ফাংশনের জন্য রেঞ্জ আর কোডোমেইন কেন সমান হবে? কারণ একটু খেয়াল করো, এই বোর্ডে যেটা আঁকা আছে এটা কিন্তু সার্বিক ফাংশন। এখানে রেঞ্জের সেট হচ্ছে 1 2, কোডোমেইনের সেটও 1 2। এবং বলাই আছে সার্বিক ফাংশন হওয়ার শর্ত হচ্ছে নিঃসন্তান কেউ থাকবে না। যেহেতু প্রত্যেক মহিলাই সন্তান বিশিষ্ট হবে, সো এখানে প্রত্যেকেই হবে রেঞ্জের সদস্য। সো কোডোমেইন আর রেঞ্জ হবে সমান, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সার্বিক ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেইন হচ্ছে সমান। সার্বিক ফাংশনের জন্য রেঞ্জ আর কোডোমেইন সমান। হ্যাঁ, পোলটা দিয়ে দিতে পারেন। নিচের কোনটা সার্বিক ফাংশন? চারটা অপশন আছে। পোলটা চালু করে দেন। হ্যালো,
ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট অপশন সি চুজ করছো, চলো আমরা দেখি। আমি বলছিলাম সার্বিক ফাংশনের জন্য রেঞ্জ আর কোডোমেইন সমান। অপশন এটা দেখো, এখানে রেঞ্জ আর কোডোমেইন সমান না, 4 একজন নিঃসন্তান মহিলা আছে, এটা অবশ্যই সার্বিক ফাংশন হবে না, এটাও হবে না। হইতে পারে সি আর ডি এর মধ্যে, কিন্তু অপশন ডিটা দেখো, x1 এর একটা সন্তান x1 যার দুইটা মা আছে 1 এবং 2, সো একই সন্তানের দুইটা মা হলে তো সেটা ফাংশনই না, সার্বিক ফাংশন তো পরের কথা, আগে তো ফাংশন হইতে হবে। সি অপশনটা দেখো, x1 এর মা 2, x2 এর মা 1 আর x3 এর মা 3, হ্যাঁ এখানে প্রত্যেকটা মহিলাই সন্তান বিশিষ্ট, সো এটা হচ্ছে সার্বিক ফাংশন, অ্যান্সার হচ্ছে অপশন সি। তার আগে আরেকটা জিনিস আমি একটু বলে নিই, সার্বিক ফাংশন তো পড়াইছি, এক এক ফাংশনও পড়াইছি, এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে প্রতিসঙ্গ ফাংশন। প্রতিসঙ্গ ফাংশন ইংরেজি হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। আমি উদাহরণ দিচ্ছি, এর মা 1, বি এর মা 2, সি এর মা 3। দেখো তো চিত্রে যে ফিগারটা আঁকছি এটা কি এক এক ফাংশন কিনা, দেখো তো এটা এক এক কিনা। এক এক হওয়ার শর্ত কি, কোনো মহিলার একটার বেশি সন্তান থাকবে না, এটা কিন্তু এক এক ফাংশন। আবার একটু খেয়াল করো তো, এই চিত্রের ফিগারটা কিন্তু একটা সার্বিক ফাংশনও, এখানে কিন্তু প্রত্যেকেই সন্তান বিশিষ্ট, সো এটা একটা সার্বিক ফাংশন। তার মানে এই ফাংশনটার দুইটা বৈশিষ্ট্য আছে, এটা একই সাথে এক এক এবং সার্বিক, একই সাথে এক এক এবং সার্বিক। কোনো ফাংশন যদি একই সাথে এক এক এবং সার্বিক হয় তাহলে তাকে আমরা বলবো প্রতিসঙ্গ ফাংশন বা বাইজেক্টিভ ফাংশন। জিনিসটা মনে রাখবা, বাইজেক্টিভ ফাংশন হচ্ছে ফাংশনটা হবে অবশ্যই এক এক ফাংশন এবং একই সাথে সার্বিক ফাংশন। যারা এখন পর্যন্ত ঠিকমতো বুঝতেছো তারা একটু হ্যান্ড রেজ করে জানাও, আসলে আমি বুঝতে পারি না এখানে অনলাইন ক্লাসে ভার্চুয়াল ক্লাসে যে তোমরা বুঝতেছো কিনা, একটু হ্যান্ড রেজ করে কাইন্ডলি জানাবা। ঠিকঠাক বুঝতে পারলে জানাবা, 450-র কাছাকাছি। বাকিরা কি বুঝতেছো না? ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার গ্রাফ থেকে ফাংশন চেনা, গ্রাফ থেকে কিভাবে ফাংশন চিনবো। ফার্স্টে প্রথম লাইনটা আমরা একটু খেয়াল করব, একটু মনে রাখবা একটা গ্রাফ সেটা ফাংশনের গ্রাফ কিনা বোঝার উপায় হচ্ছে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকবো। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি গ্রাফকে একটা মাত্র বিন্দুতেই ছেদ করতে পারে তাহলে সেটা হবে ফাংশন, আর যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে কখনোই সেটা ফাংশন হবে না। যেমন প্রথম ফিগারটা, হ্যাঁ একটা অনেকটা বাংলাদেশের ম্যাপের মতো, আমি ওয়াই অক্ষের একটা সমান্তরাল রেখা আঁকলাম, এই সমান্তরাল রেখাটা এই গ্রাফটাকে কিন্তু দুইটা পয়েন্টে ছেদ করছে, দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সো এটা ফাংশন হবে না। কেন ফাংশন হবে না একটু বলে রাখি, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার প্রতিটা বিন্দুতেই কিন্তু এক্স এর মান সেম কিন্তু ওয়াই এর মান ডিফারেন্ট। হ্যাঁ, সো এখানে যে দুইটা ইন্টারসেকশন পয়েন্ট দেখতেছো তোমরা নীল কালি দিয়ে আমি দেখাইছি, এই দুইটা বিন্দুতেই এক্স এর মান সেম কিন্তু ওয়াই এর মান ডিফারেন্ট, অর্থাৎ একটা এক্স এর জন্য দুই রকম ওয়াই, অর্থাৎ একটা সন্তানের দুইটা মা, সো এটা ফাংশন না। সিমিলারলি বৃত্ত, দেখো দেখো ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা এই বৃত্তের গ্রাফকে দুইটা বিন্দুতে ছেদ করতেছে, যেহেতু দুইটা বিন্দুতে ছেদ করতেছে এই দুইটা বিন্দুর জন্যই কিন্তু এক্স এর মান সেম কিন্তু ওয়াই এর মান ডিফারেন্ট, একটা সন্তানের দুইটা মা, সো ফাংশন না। হ্যাঁ, আবার এটা দেখো অর্ধবৃত্ত, এখানে তুমি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা যেভাবেই আঁকো না কেন একটার বেশি বিন্দুতে কখনো ইন্টারসেক্ট করবে না, সো এটা একটা ফাংশন। আবার এই অর্ধবৃত্তটা, হ্যাঁ এটা একটু রোটেট করা, এখানে তুমি যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকো তাহলে সেটা কিন্তু দুইটা বিন্দুতে ছেদ করতেছে, একাধিক বিন্দুতে যখনই ছেদ করবে তখনই সেটা ফাংশন হবে না। আবার এটা দেখো সরল রেখার গ্রাফ, এই সরল রেখাটা কিন্তু তুমি যদি ওয়াই অক্ষের পারপেন্ডিকুলার লম্বা একটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা নাও, এটা গ্রাফকে একটার বেশি বিন্দুতে কখনোই ছেদ করতে পারবে না, সো এটা একটা ফাংশন। কিন্তু এটা ফাংশন না, কারণ ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এটা অসংখ্য বিন্দুতে টাচ করবে বা টাচ করবে আর কি। সিমিলারলি সাইনের গ্রাফ, সাইনের গ্রাফ বলো এটা ফাংশন কি ফাংশন না? সাইনের গ্রাফ যদি ফাংশন হয় হ্যান্ড রেজ করো দেখি সাইনের গ্রাফ ফাংশন কিনা। সাইনের গ্রাফ ফাংশন কি ফাংশন না জানাও, ফাংশন হলে জানাও।
যারা হাত তুলবা তারা তারা হচ্ছে ফাংশন। ওকে, মোটামুটি 450 উপরে চলে গেছো, এটা ফাংশন। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো আসলে বিষয়টা। সাইনের গ্রাফের তুমি যেখানেই ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকো না কেন, সেটা গ্রাফকে কখনোই একটার বেশি বিন্দুতে ছেদ করবে না। সো সাইনের গ্রাফ অবশ্যই ফাংশন। সো এবার এই গ্রাফটা, এটাও কিন্তু ফাংশন, এটাও ফাংশন। ঠিক আছে, এখানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকো যেখানেই আঁকো না কেন, হ্যাঁ, কখনোই এটা একটার বেশি বিন্দুতে ছেদ করার কোনো স্কোপ নাই। তাহলে ফাংশন টেস্ট করার নিয়ম হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা নিব, রেখাটা যদি গ্রাফকে একটা মাত্র বিন্দুতে ছেদ করতে পারে তাহলে সেটা হবে ফাংশন, আর যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন হবে না। এবার কোন ফাংশন এক এক ফাংশন কিনা সেটা বোঝারও একটা উপায় আছে। সেটা বোঝার উপায় হচ্ছে আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা নিব। এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি গ্রাফকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেটা হবে এক এক ফাংশন, আর যদি একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটা এক এক ফাংশন হবে না। আবার বলতেছি, আমি রিপিট করতেছি ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবা। গ্রাফ থেকে বলতে হবে এটা এক এক ফাংশন কিনা। কিভাবে করবা? ফার্স্টে তুমি চেক করবা এটা ফাংশন কিনা। ফার্স্টে চেক করবা ফাংশন কিনা। ফাংশন কিনা কিভাবে চেক করবা সেটা তো বলেই দিছি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকতে হবে। যদি সেটা ফাংশন না হয় তাহলে তো এক এক ফাংশন হওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, এক এক ফাংশন হইতে হলে তো আগে ফাংশন হইতে হবে। আর যদি ফাংশন হয় তাহলে দেখবা ওটা এক এক কিনা। এক এক দেখার নিয়ম হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকবা। যদি এক্স অক্ষের সমান্তরাল রেখা গ্রাফকে একটা মাত্র বিন্দুতে ছেদ করতে পারে তাহলে সেটা ফাংশন, আর যদি একের অধিক বিন্দুতে ছেদ করার সুযোগ থাকে তাহলে সেটা ফাংশন না। যেমন এই 3 নাম্বার ফিগারটা, এটা কিন্তু ফাংশন। 3 নাম্বার ফিগারটা, এই ফিগারটা, এটা কিন্তু ফাংশন। বাট এখানে এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি আঁকো সেটা কিন্তু গ্রাফকে একাধিক বিন্দুতে ইন্টারসেক্ট করতেছে। সো এটা কিন্তু আর ফাংশন হচ্ছে না। কেন ফাংশন হচ্ছে না? খেয়াল করো, এক্স অক্ষের সমান্তরাল রেখার প্রতিটা বিন্দুতে কি সেম? ওয়াই এর মান সেম। এক্স অক্ষের সমান্তরাল রেখার প্রতিটা বিন্দুতে ওয়াই এর মান সেম। এখন দুইটা যে ইন্টারসেক্টিং পয়েন্ট পাইছি, এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্টের কিন্তু এক্স ডিফারেন্ট, ওয়াই সেম। হ্যাঁ, মানে দুইটা এক্স এর জন্য সেম ওয়াই, তার মানে দুইটা সন্তানের জন্য একই মা, দুইটা সন্তানের সেম মা পাচ্ছ, এই জন্য এটা এক এক ফাংশন না। সো এটা এক এক ফাংশন না, কিন্তু ফাংশন। এবার এইটা, এটা যেহেতু ফাংশন, এটাকে আমরা একটু দেখি এটা এক এক কিনা। ভাই এটা এক এক ফাংশন হবে না, কারণ এটা নিজে এক্স অক্ষের সমান্তরাল রেখা। এই রেখাটা, হ্যাঁ, এই এক্স অক্ষের সমান্তরাল রেখা এই গ্রাফটাকে অনেক অসংখ্য বিন্দুতে টাচ করে। সো প্রত্যেকটা বিন্দুতেই এক্স এর মান ডিফারেন্ট কিন্তু ওয়াই এর মান সেম, তার মানে একটা মার অনেকগুলো করে সন্তান আছে। সো এটাও এক এক ফাংশন না, আর এটা তো ফাংশনই না। সাইনের গ্রাফ ফাংশন, কিন্তু এক এক কি না। যারা যারা এক এক ফাংশন না, সাইনের গ্রাফ এক এক ফাংশন না, এই 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 জিনিসটা বিলিভ করো, তারা তারা হ্যান্ড রেজ করে জানো। সাইনের গ্রাফ এক এক ফাংশন না, এই জিনিসটা যারা বিলিভ করো তারা তারা হ্যান্ড রেজ করো। ওকে, 500 জন স্টুডেন্টের মতো বুঝতে পারছে যে সাইনের গ্রাফ এক এক ফাংশন না। কেন না? কারণ হচ্ছে আমি যদি এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকি, সেই রেখাটা গ্রাফকে অনেকগুলা বিন্দুতে ছেদ করার সুযোগ থাকে। হ্যাঁ, সো সাইনের গ্রাফ কখনোই এক এক ফাংশন হবে না। পাশের গ্রাফটা এক এক ফাংশন, হ্যাঁ, পাশের গ্রাফটা কিন্তু এক এক ফাংশন, সাইনেরটা এক এক ফাংশন না, আর এই গ্রাফটাও এক এক ফাংশন। ঠিক আছে, এবার একটা পোল। ভাই হ্যাঁ, হাত নামায় ফেলো, এই পোলের অপশনটা একটু দেখে নাও। নিচের কোনটা এক এক ফাংশন? দেখো নিচের কোনটা এক এক ফাংশন, ভাই পোলটা দিয়ে দিবেন। হ্যালো, নিচের কোনটা এক এক ফাংশন? অলমোস্ট সবাই সঠিক অ্যান্সার করছো। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। তোমরা আসলে বুঝতে পারতেছো, হ্যাঁ, এক এক ফাংশন হচ্ছে এইটা, কারণ এক্স অক্ষের সমান্তরাল রেখা গ্রাফটাকে একটার বেশি বিন্দুতে কখনোই ছেদ করার সুযোগ নাই। এবার আমরা শিখবো ফাংশনের ডোমেইন নির্ণয়। ডোমেইন নির্ণয় হচ্ছে একটা ফাংশন যদি ওয়াই সমান এফ অফ এক্স হয়,
এক্স এর যে সকল মানের জন্য ওয়াই এর মানটা বাস্তব হবে সেই সকল এক্স এর সেই সব মানের সেটকেই বলবো হচ্ছে ডোমেইন। আমি ডোমেইনের সংজ্ঞা বেশি বাড়াবো না, আমরা অঙ্কে চলে যাব। এই স্লাইডটা তো থাকবেই, তোমরা পড়ে নিতে পারবা। ফার্স্টে এইটার ডোমেইন নির্ণয় করব। ফাংশনটার দিকে একটু খেয়াল করো, আমি ফাংশনটা একটু মডিফাই করব। ফাংশনটা মডিফাই করে এইভাবে লিখতেছি, f of x equals to ax plus b divided by cx plus d। এই ফাংশনটার ডোমেইন নির্ণয় করতে হবে। বা খেয়াল রাখবা, ডোমেইন মানে হচ্ছে x এর মান। x এর মানের জন্য, x এর যেসব মানের জন্য f of x বাস্তব সংজ্ঞায়িত হবে, x এর সেই সবের মানের সেটই হচ্ছে ডোমেইন। সো আমরা জানি ভগ্নাংশ আকারে যদি কোনো কিছু থাকে তাহলে হরের মান কখনো 0 হইতে পারে না। হরের মান 0 হইলে সমস্যা কি হয়, 0 দিয়ে ভাগ করলে জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাই এখানে নিচে যে হরটা আছে cx plus d, এটা কখনোই 0 হইতে পারবে না। তাহলে x কখনো কি হইতে পারবে না, x কখনো মাইনাস ডি বাই সি হইতে পারবে না। তাহলে x এর মান কি হবে, x এর মান মাইনাস ডি বাই সি ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তাহলে ডোমেইন হচ্ছে x এর মান। তাহলে ডোমেইন অফ f কি হবে, ডোমেইন অফ f হবে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা আর মাইনাস ডি বাই সি বাদ দিয়ে। ডোমেইন হবে মাইনাস ডি বাই সি বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, এটা যদি বুঝতে পারো তাহলে এটা সেম ম্যাথ। হ্যাঁ, আমি এটা এই ফরম্যাটে করালাম এই জন্য, এই ধরনের ম্যাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় খুব প্রায়ই আসে। সো এটা আমরা একটা ফর্মুলা হিসাবে ইউজ করব। ফর্মুলা হিসাবে ইউজ করলে আমরা মুখস্থ রাখবো এফ অফ এক্স যদি এরকম হয় তাহলে ডোমেইন হবে আর মাইনাস ডি বাই সি। তাহলে এই ফাংশনটার ডোমেইন হবে, ডোমেইন অফ এফ হবে আর মাইনাস ডি বাই সি। এখানে ডি হচ্ছে এটা, এখানে ডি হচ্ছে -3 -3/5, তার মানে দাঁড়াচ্ছে আর -3/5। ঠিক আছে, অথবা ম্যানুয়ালি যদি করতা তাহলে এইভাবে লিখতে হইতো। যদি তোমরা ম্যানুয়ালি করো তাহলে এক্স কখনোই কি হইতে পারবে না, কখনোই 3/5 হইতে পারবে না। সো ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র 3/5 ছাড়া। এবারে এইটা আচ্ছা, এই ম্যাথটা একটু খুব ভালো করে খেয়াল করো, আগে কয়েক সেকেন্ড খেয়াল করো, তারপরে এক্সপ্লেইন করব। এই ম্যাথটা যাওয়ার আগে আমরা কিছু টপিক আলোচনা করি। প্রথম টপিক হচ্ছে ব্যবধি। ব্যবধি মানে হচ্ছে ব্র্যাকেট। তোমরা সংখ্যা রেখায় এরকম দেখতে পারো 2, 7, 2 আর 7, এই দুইটা গোল্লা ভরাট করা। আবার কখনো কখনো এরকম দেখছো 2, 7, মাঝখানের অংশটাও আবার আছে 2, 7। আচ্ছা, এই সংখ্যা রেখাগুলা কোনটা কি মিন করে, এখানে 3টা সংখ্যা রেখা আঁকছি আমি, কোনটা কি মিন করে এটা কি সবাই জানি? দেখি কতজন জানি, এই 3টা সংখ্যা রেখা সম্বন্ধে কতজন জানি এখানে কি মিন করতেছে? মাত্র 200 জন। এটা আমরা আগে থেকে জানতাম না? এটা তো 9, 10-এ জানার কথা ভাইয়া। মাত্র 200 জন জানি এটা। যারা যারা জানো এই সংখ্যা রেখাগুলো কোনটা কি মিন করে একটু হ্যান্ড রেজ করে জানি। 350, এটা তো প্রত্যেকেরই জানা উচিত। 400, ডিপ্রেসড। ওকে ফাইন ভাই, হাত নামাই। আমি আশা করছিলাম এটা প্রত্যেকেই জানবা।
আমি একটু বলি, প্রথম সংখ্যা রেখাটা মিন করতেছে এক্স্যাক্টলি দুইটা পয়েন্ট 2 আর 7, এক্স্যাক্টলি দুইটা পয়েন্ট 2 আর 7, হ্যাঁ, আর কোনো পয়েন্ট না। যখন এক্স্যাক্টলি দুইটা পয়েন্ট মিন করতেছে তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, 2,7, এটা মানে হচ্ছে এক্স্যাক্টলি দুইটা পয়েন্ট 2, 7। দ্বিতীয় সংখ্যা রেখাটা মিন করতেছে 2 এবং 7 এর মাঝখানের সব ভ্যালু, এবং 2 এবং 7 সহ, 2 আর 7 এর মাঝখানের সব ভ্যালু, 2 আর 7 সহ, 2 আর 7 সহ মাঝখানের সব ভ্যালু, 2 আর 7 সহ বলাতে এটা হবে 2, 7 থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে 2 সহ 2 এর উপরের সব ভ্যালু, 7 সহ 7 এর নিচের সব ভ্যালু, তার মানে 2 আর 7 এর মাঝখানের সব ভ্যালু, এবং অবশ্যই 2 আর 7 ইনক্লুড করে। এখানে সার্কেলগুলো রাউন্ড করানো, সার্কেলগুলো ফিল আপ করা নাই, হ্যাঁ, সার্কেলটা ফিল আপ করা নাই। সার্কেলটা ফিল আপ করা নাই মানে হচ্ছে 2 আর 7 বাদ দিয়ে মাঝখানের সব ভ্যালু, এক্সক্লুডিং 2 and 7, 2 আর 7 বাদ দিয়ে মাঝখানের সব ভ্যালু, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো, 2,7 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেন হচ্ছে, যদি এরকম থাকে, যদি এরকম থাকে 2 এখানে থাকে 5, মাঝখানে এটা ফিল আপ হয়, এবং এটা মানে কি, এটা মানে কি একটু বুঝাবো আমাকে। আচ্ছা আমি বলি দিয়ে, কিন্তু 5 সহ, 2 আর 5 এর মাঝখানে সব ভ্যালু, 2 বাদ দিয়ে কিন্তু 5 সহ, 2 যেহেতু বাদ দিয়ে তাই 2 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট, আর 5 সহ যেহেতু তাই থার্ড ব্র্যাকেট। আবার যদি এরকম হইতো, এটা মানে হচ্ছে 2 আর 5 এর মাঝখানে সব ভ্যালু, 2 সহ কিন্তু 5 বাদ দিয়ে, যেহেতু 2 কে রেখে তাই হচ্ছে, যেহেতু 2 কে রেখে তাই এটা হবে 2 এর সাথে থার্ড ব্র্যাকেট, 5 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট। এখন কোয়েশ্চেন, সাপোজ এরকম আছে, পাঁচ থেকে 5 এর উপরে সব ভ্যালু, 5 থেকে 5 এর উপরে সব ভ্যালু, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে কিভাবে লিখবো? 5 সহ 5 এর উপরে সব ভ্যালু ব্র্যাকেট দিয়ে কিভাবে লিখবো? ওকে, 5 এর উপরে সব ভ্যালু, একদম সর্বোচ্চ পয়েন্টে কে আছে? প্লাস ইনফিনিটি আছে, ডান দিকে কিন্তু আছে প্লাস ইনফিনিটি। তাই এটা ব্র্যাকেট দিয়ে যখন লিখবো তখন দেখো একটু, যেহেতু 5 সহ তাই 5 এর সাথে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। আর মনে রাখবা ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, ইনফিনিটির সাথে সবসময় হবে ফার্স্ট ব্র্যাকেট। বাস্তব সংখ্যা আর এর সেটটা আসলে কি বলতো? বাস্তব সংখ্যা আর মানে কি? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সব ভ্যালু, সবগুলোই বল কিন্তু, হ্যাঁ সবগুলোই বল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে বাস্তব সংখ্যা আর। এটাকে যদি তুমি ব্যবধি দিয়ে লেখো তাহলে আর সমান লেখা যায় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু জানতে হবে। এটা ছিল ব্যবধি। এবার চলো আমরা ম্যাথটাতে যাই। এই ম্যাথটায় রুটের ভিতরে একটা টার্ম আছে। আমরা জানি রুটের ভিতরে যদি কোনো রাশি থাকে সেই রাশিটার মান কিন্তু কখনোই 0 থেকে ছোট হতে পারে না, কারণ রুটের ভিতরে যদি 0 চলে আসে, সরি 0 চেয়ে ছোট চলে আসে, তাহলে মানটা হয়ে যায় অবাস্তব। সো রুটের ভিতরে কোনো রাশি থাকলে সেই রাশিটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরতে হবে। ঠিক আছে, তাহলে রাশিটা অবশ্যই কি ধরতে হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। x minus 2 into x minus 3 into divided by x minus 5, এই জিনিসটা ধরতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল 0। কেন 0 ধরতে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরতে হচ্ছে? কারণ রুটের ভিতরে এই রাশিটা আছে, রুটের ভিতরে যে রাশিটাই থাকুক না কেন এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরতে হবে। এখন এটা একটা অসমতা, এই অসমতাটা আমরা সলভ করব। এই অসমতাটা সলভ করার জন্য আমি তোমাদের একটা শর্টকাট নিয়ম শিখাবো, তবে তার আগে একটা জিনিস
বলে নেই, তোমরা 9-10-এও এই অসমতার সমাধানটা শিখছো, তোমরা অনেকেই এটা পারো। তো আমি একটা শর্টকাট সাজেস্ট করব, তোমাদের ভালো লাগলে এটা শিখতে পারো, এটাতে আশা করি সময় কম লাগবে। তো খেয়াল করো এখানে 3টা রাশি আছে, এখানে 3টা রাশি গুণ এবং ভাগ আকারে আছে। গুণ আকারে আছে না ভাগ আকারে আছে সেটা ব্যাপার না, তুমি দেখো এই 3টা রাশি থেকে এক্স এর মানগুলা বের করো। কিভাবে এক্স এর মান বের করবা? তুমি প্রথম রাশিটায় x-2 যে রাশিটা, এই রাশিটার x-2 কে 0 ধরবা। x-2 ইকুয়ালস টু যদি 0 ধরো তাহলে x এর মান কি পাবা? x এর মান পাবা 2। দ্বিতীয় রাশিটা x-3 ইকুয়ালস টু 0 ধরবা, তাহলে x এর মান পাবা কি? 3। সিমিলারলি তৃতীয়টাও এটা 0 ধরলে x এর মান পাবা 5। তাহলে 3টা মান পাচ্ছ, একটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 5। এই মানগুলা একটা সংখ্যা রেখা নিয়ে মানগুলা তুমি সিরিয়ালি লিখবা। সিরিয়ালি লেখা মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে লিখবা। সবচেয়ে ছোট ভ্যালুটা থাকবে বায়ে আর সবচেয়ে বড় ভ্যালুটা থাকবে ডানে। হ্যাঁ, ক্রমানুসারে লিখবা আর কি, ছোট থেকে বড় এই অনুসারে লিখবা। এবার এই সংখ্যা রেখাটা এই 3টা ভ্যালু দ্বারা 4 ভাগে বিভক্ত হয়ে গেল। দেখো এই সংখ্যা রেখাটা 4 ভাগে ভাগ হয়েছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। আবারও বলি নিয়মটা, এখানে যতগুলো টার্ম থাকে থাকুক, হ্যাঁ, প্রত্যেকটা টার্ম থেকে এক্স এর ভ্যালুগুলো বের করব। এক্স এর ভ্যালুগুলো এবার আমরা সংখ্যা রেখায় বসাবো, ছোট থেকে বড় অনুসারে বসাবো। তো আমরা এই অঙ্কের জন্য 3টা ভ্যালু পাইছি, 3টা ভ্যালু দ্বারা সংখ্যা রেখাটা 4 ভাগে ভাগ হয়েছে। সংখ্যা রেখাটা কয় ভাগে ভাগ হয়েছে সেটা খেয়াল করার দরকার নাই, সব সময় ডান দিকের ভাগটার চিহ্ন নিবা পজিটিভ। এবার তার আগেরটা হবে নেগেটিভ, তার আগেরটা পজিটিভ, তার আগেরটা নেগেটিভ, মানে প্লাস মাইনাস অল্টার করবে। আবারও বলতেছি, সংখ্যা রেখায় কয় ভাগ হয়েছে সেটা দেখার দরকার নেই, সবসময় ডানের ভাগটার চিহ্ন পজিটিভ, সবসময় ডানেরটার চিহ্ন দিব পজিটিভ, এরপরে প্লাস মাইনাস অল্টার করবে। হ্যাঁ, ডানেরটা প্লাস হলে তার আগেরটা মাইনাস, তার আগেরটা প্লাস, আবার তার আগেরটা মাইনাস, তার আগে থাকলে তার আগেরটা প্লাস, আবার তার আগেরটা মাইনাস, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এবার দেখো আমি অসমতাটা লিখছিলাম কি, গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল টু 0। গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে কি? ভ্যালুটা কিন্তু পজিটিভ। কোনো ভ্যালু গ্রেটার দেন 0 মানে কি? পজিটিভ। তার মানে সংখ্যা রেখার পজিটিভ পার্টগুলো হবে অ্যান্সার। সংখ্যা রেখার পজিটিভ পার্টগুলো কি কি? এই যে প্লাস চিহ্ন দেওয়া যে পার্টগুলো, সেই পার্টগুলো হচ্ছে অ্যান্সার। যেহেতু এখানে ইকুয়াল টু আছে, সো বৃত্তগুলো ভরাট হবে, আর ইকুয়াল টু না থাকলে সার্কেলগুলো কিন্তু ফাঁকা থাকতো। তাহলে এইটা সলভ করলে, অসমতাটা সলভ করলে এক্স এর ভ্যালু পাবো আমরা 2 থেকে এক্স এর ভ্যালুটা 3 এর মাঝে, অথবা এক্স এর ভ্যালুটা 5 বড়। এটা হচ্ছে এই অসমতাটার সমাধান। ঠিক আছে, এই অসমতাটার সমাধান হচ্ছে এইটা। ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এক্স এর ভ্যালু যদি কখনো 5 এর সমান হয়, তাহলে কিন্তু এক্স এর মান যদি 5 হয় তাহলে নিচে 0 চলে আসে। নিচে 0 চলে আসলে কিন্তু, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, সো এখানে কিন্তু পুরো জিনিসটা 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। সো এক্স এর মান কখনো 5 হইতে পারবে না। এ কারণে আমি এক্স এর মান যেহেতু 5 হইতে পারবে না, 5 এর এখানে আমি এটা মুছে দিলাম, ইকুয়াল চিহ্নটা মুছে দিলাম। হ্যাঁ, তার মানে আমরা দেখতেছি এক্স এর মান 2 থেকে 3 এর মাঝামাঝি যদি হয়, বা এক্স এর মান যদি 5 এর চেয়ে বড় হয়, তাহলে এফ অফ এক্স সবসময় সংজ্ঞায়িত হবে। তাহলে ডোমেইন কি হবে? ডোমেইন হবে হচ্ছে 2 থেকে 3 অথবা 5 থেকে 5 এর বড়। 5 এর বড় মানে ইনফিনিটি পর্যন্ত। যেহেতু 2 আর 3 সহ, তাই থার্ড ব্র্যাকেট। আর যেহেতু 5 এর চেয়ে বড় কিন্তু 5 কে বাদ দিয়ে, তাই 5 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট। 5 এর চেয়ে বড় যে কোনো ভ্যালু, সবচেয়ে বড় ভ্যালুটা কি? ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। এই 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 ম্যাথটা যারা যারা খুব ভালো মতো বুঝতে পারছো, ভাই একটু আমাকে জানাবা, হাত তুলে জানাবা প্লিজ। চারশো জন হচ্ছে না কেন? 400 হয়ে নেমে গেল। চারশো, 18, 19, 20। ওকে ভাই, হাত নামায় ফেলো। তোমাদের সেকেন্ড পার্টে অসমতার সমাধান চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে তোমাদেরকে আবারও এই নিয়মটা পড়ানো হবে। আমি জাস্ট আজকের ক্লাসের জন্য ছোট করে নিয়মটা শিখিয়ে রাখলাম।
এবার এই ম্যাথটাতে আসো, রুটের ভিতরে আছে 4 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু রুটের ভিতরে রাশিটা আমরা সবসময় কি ধরবো, 4 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরবো, কারণ রুটের ভিতরে রাশি কিন্তু 0-র থেকে ছোট হওয়ার কোনো সুযোগ নাই। এবার আমি যদি উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করি, এক্স স্কোয়ার মাইনাস 4, উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলাম, 0কে মাইনাস দিয়ে গুণ করলে তো 0ই হবে। আর মনে রাখবা অসমতার ক্ষেত্রে দুই পাশে যদি মাইনাস দিয়ে গুণ করো অসমতার চিহ্ন কিন্তু পাল্টায় যায়, মাইনাস দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন পাল্টায় যায়। এক্স স্কোয়ার মাইনাস 4 এটাকে লেখা যায় এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল 0। এবার খেয়াল করে এখানে দুইটা রাশি আছে, এটাও কিন্তু একটা অসমতা। সো এই দুইটা রাশি থেকে এক্স এর কয়টা ভ্যালু পাও, দুইটা, এখান থেকে পাও -2 আর এখান থেকে পাও 2, -2 এখান থেকে পাও 2। যেহেতু এখানে ইকুয়ালও আছে, সো আমি এই বৃত্তগুলো সার্কেলগুলো ফিল আপ করে দিচ্ছি। সংখ্যা রেখাটা 3 ভাগে বিভক্ত হয়েছে, দুইটা বিন্দু দ্বারা 3 ভাগে বিভক্ত হয়েছে। সবার ডান দিকেরটা অবশ্যই প্লাস, এবার মাইনাস, এবার প্লাস, প্লাস মাইনাস অল্টার করবে। এবার দেখো এই রাশিটা, পুরা রাশিটা 0-র থেকে ছোট, লেস দ্যান 0। এই পুরা রাশিটা 0-র থেকে ছোট মানে কি, নেগেটিভ। 0-র থেকে ছোট মানে নেগেটিভ, তার মানে সংখ্যা রেখার নেগেটিভ পার্টটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, সংখ্যা রেখার নেগেটিভ পার্টটা অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই পার্টটা। এই পার্টটা মানে কি, এই পার্টটা মানে হচ্ছে -2 থেকে এক্স এর মানটা +2 এর মধ্যে। ডোমেন মানেই হচ্ছে এক্স এর মান, সো ডোমেন অফ এফ কি হবে, ডোমেন অফ এফ হবে -2 থেকে +2। থার্ড ব্র্যাকেট, পোল 3। পোল 3, একটু চিন্তা করো, এখানে কিন্তু রুটের ভিতরে রাশিটা হর আকারে আছে। হর আকারে থাকলে একটু ভেজাল আছে কিন্তু, হ্যাঁ, 0 যাতে না আসে। নিচে 0 থাকলে কিন্তু অসংজ্ঞায়িত হয়, ব্যাপারটা খেয়াল রাখো। ওকে, চলো আমরা এটা একটু এক্সপ্লেন করি। এক্সপ্লেন করতেছি, দেখো রুটের ভিতরে একটা রাশি আছে। আমি বলছি ডোমেন নির্ণয়ের সময় রুটের ভিতরে যে রাশিটা থাকবে সেই রাশিটা কি ধরতে হবে, সেই রাশিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরতে হবে। কিন্তু এই অঙ্কে একটু খেয়াল করবা, রুটটা কিন্তু আছে হর আকারে, নিচে আছে। যদি রুটের ভিতরে রাশিটা 0-র সমান হয়, যদি এই রাশিটা 9 - 25 এক্স স্কোয়ার এই মানটা যদি 0-র সমান হয়, তাহলে নিচে থাকবে কিন্তু 1/√0। √0-র মান তো 0, তার মানে 1/0 কি অসংজ্ঞায়িত। ঠিক আছে, সো যদিও রুটের ভিতরের রাশি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরতে হয়, কিন্তু এই অঙ্কটার জন্য যেহেতু রুটটা হর আকারে আছে তাই ইকুয়াল টু 0টা ধরবো না। কেন ধরবো না, যেহেতু রুটটা হর আকারে আছে। এবার আমরা এই অসমতাটা সমাধান করব। দুই দিকে আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলে 25x² -9 মাইনাস দিয়ে গুণ করায় এটা হচ্ছে অসমতার চিহ্নটা উল্টায় গেল।
এবার দেখো উভয় পাশে আমি 25 দিয়ে ভাগ করতেছি, এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 25 লেস দেন 0, এক্স স্কোয়ার মাইনাস 3/5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, এক্স প্লাস 3/5 ইন্টু এক্স মাইনাস 3/5। লেখাটা সমস্যা হচ্ছে একটু, ও এখানে ইকুয়াল হবে না, এটা হবে লেস দেন। এবং এই অসমতাটা যদি আমি ওই আগের মতো করে সলভ করি, আমি একটা সংখ্যা রেখা নিলাম, এখান থেকে দুইটা পয়েন্ট পাবো, একটা -3/5 একটা +3/5, -3/5 আর এটা হচ্ছে +3/5। ডান দিকেরটা প্লাস মাইনাস প্লাস, আমাদের বলছে লেস দেন 0 হইতে হবে, তার মানে মাঝখানের ভ্যালুটা নেগেটিভ, এই মাঝখানের রিজিয়নটা, যেহেতু বলছে রাশিটা হইতে হবে 0-র থেকে ছোট, সো -3/5 থেকে +3/5 পর্যন্ত, কিন্তু -3/5 আর +3/5 বাদ দিয়ে, যেহেতু বাদ দিয়ে তাই ফার্স্ট ব্র্যাকেট -3/5 কমা +3/5 বাদ দিয়ে, এটাই হচ্ছে সমাধান এক্স এর মান, আর এক্স এর মানই হচ্ছে ডোমেইন। সো এখান থেকে দেখতেছি অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যারা যারা বুঝতে পারছো কেন অপশন এ কারেক্ট অ্যান্সার হইলো তারা একটু জানাবো, আমি হাতগুলো দেখতে চাই। 450, 500 হবে না একবারও? 575, 80, 90, 490, হ্যাঁ 500 হয়ে গেছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, বুঝতে পারার জন্য ধন্যবাদ। এটা এই অঙ্কটা কি করতে হবে, রুটের ভিতরে রাশি 9x² - 25 এটা ধরতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0। এইটা যেহেতু হর আকারে নাই, সো এখানে কিন্তু ইকুয়াল টু 0 ধরতে হবে, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার এই অসমতাটা সলভ করলে অ্যান্সার চলে আসবে, আশা করি অঙ্কটা তোমরা পারবা। হ্যাঁ, এই অঙ্কটা তোমাদের পারার কথা, এটা স্কিপ করতেছি। এবার পোল 4, পোলটা দিয়ে দিবেন। দেখি কয়জন সঠিক অ্যান্সারটা চুজ করতে পারো। এত কম সংখ্যক স্টুডেন্ট পার্টিসিপেট করতেছে পোলে, মাত্র 37% স্টুডেন্ট পার্টিসিপেট করছে। তোমরা একটু খাতা কলম নিয়ে রেডি থাকবা সবসময়। ওকে, টাইম শেষ। 72% স্টুডেন্ট, হ্যাঁ 72% স্টুডেন্ট, সংখ্যাটা হচ্ছে 296 জন স্টুডেন্ট সঠিক অ্যান্সার দিছো, 296 জন স্টুডেন্ট সঠিক অ্যান্সার দিতে পারছো। হ্যাঁ, আমরা একটু দেখি, রুটের ভিতরে রাশি গ্রেটার ইকুয়াল 0 ধরতে হয়, বাট এটা হর আকারে আছে, সো ইকুয়াল টু 0 ধরার কোনো সুযোগ নাই, আমাদের ধরতে হবে 25x² - 16 অনলি গ্রেটার দেন 0। এবার x² মাইনাস 25টা যদি উভয় পাশে যদি তুমি 25 দিয়ে ভাগ করো, 16/25 গ্রেটার দেন 0। x + 4/5
ওকে, এবার সংখ্যা রেখা, এখান থেকে একটা পয়েন্ট পাবো -4/5, এখান থেকে একটা পয়েন্ট পাবো 4/5, সবার ডান দিকেরটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। বলছে এই রাশিটা গ্রেটার দ্যান জিরো। গ্রেটার দ্যান জিরো মানে কিন্তু জিরোর থেকে বড়, তার মানে হচ্ছে ধনাত্মক, পজিটিভ, তার মানে পজিটিভ ভ্যালুগুলো হচ্ছে অ্যান্সার। আমাদের অ্যান্সারের জায়গাটা হচ্ছে তোমার এতটুকু, এই সবুজ কালিতে দাগানো অংশটা পজিটিভ, আর এই পজিটিভ। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে -ইনফিনিটি থেকে -4/5, -ইনফিনিটি থেকে -4/5, ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, আর -4/5 ছাড়া সার্কেলটা কিন্তু ফিল আপ করা না, এখানে কিন্তু ইকুয়াল নাই। হ্যাঁ, এখানে কিন্তু ইকুয়াল নাই, এই ইকুয়ালটা কিন্তু নাই, সো এই জন্য এটা ফার্স্ট ব্র্যাকেট, অথবা 4/5 থেকে প্লাস ইনফিনিটি, কমা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অপশন কোনটা আসতেছে? অপশন বি। অপশন বি, আশা করি বুঝতে পারছো। কি বুঝতে পারলে একটু জানাবা, হ্যান্ড রেজ করে জানাবা ভাইয়া। কয়জন বুঝছো দেখি, এটা 550 জন বুঝে কিনা। সাড়ে 550 জন বুঝে কিনা দেখি। হচ্ছে না তো, 540। ও, হয়ে গেছে 563, 64। ওকে ভাইয়া, বুঝতে পারছো। লগারিদমিক ফাংশনের ডোমেন নির্ণয়। একটা জিনিস খেয়াল করো, লগ এ বেস এক্স, সবসময় মনে রাখবা এই এক্সটা অলওয়েজ হবে 0 থেকে বড়, এক্স এর মান সবসময় 0 থেকে বড় হইতে হবে। আর লগের যে বেস, লগের বেসটাও সবসময় 0 থেকে বড় হইতে হবে, এবং একই সাথে লগের বেস কখনোই 1 হইতে পারবে না। আবারও বলি, হ্যাঁ, একটা লগ ফাংশনের বেসটা সবসময় 0 থেকে বড় হবে এবং কখনোই 1 এর সমান হবে না। হ্যাঁ, কখনোই 1 হইতে পারবে না, এবং বেস সবসময় 0 থেকে বড় হবে। আরেকটা জিনিস, যে রাশিটা থাকবে এক্স, এই রাশিটাও সবসময় 0 থেকে বড় হইতে হবে। হ্যাঁ, এই শর্তগুলো তোমাকে জানতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখো, এইখানে এই যে এটা কি বলছে, লগ এ বেস এক্স সমান পি যদি হয়, তার মানে হচ্ছে এর পাওয়ার কত হইলে এক্স হয়। এটা মানে কি? এটা মানে হচ্ছে এর পাওয়ার কত হইলে এক্স হয়, পি হইলে এক্স হয়। আচ্ছা, এটা বাদ দাও, আমি অন্যভাবে দেখাই, উদাহরণ দিয়ে দেখাই। লগ 2 বেস 8, এটার মান কি? এটার মানে কি, 2 এর পাওয়ার কত হইলে 8 হয়? 2 এর পাওয়ার কত হইলে 8 হয় ভাইয়া? 3 হইলে 8 হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে 2 সমান হচ্ছে 2 কিউব সমান হচ্ছে 8। এটা মানে 2 কিউব সমান হচ্ছে 8। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবো আমরা, উদাহরণ দিয়ে মনে রাখবা, তাহলে সহজ। হ্যাঁ, এটা কি মিন করে, যে 2 এর পাওয়ার কত হইলে 8 হবে? 2 এর পাওয়ার 3 হইলে 8 হবে, মানে 2 কিউব হচ্ছে 8। ওকে, এবার তোমাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সাপোজ লগ ইনভার্স এক্স বের করবো আমরা। এখানে লগের বেসটা হচ্ছে সাপোজ বেস লগ ইনভার্স এক্স। একটা ছন্দ শিখাচ্ছি, মনে রাখবা, লগ ইনভার্স এক্স এটা মানে হচ্ছে বেস টু দি পাওয়ার এক্স। লগ ইনভার্স এক্স ইকুয়ালস টু বেস টু দি পাওয়ার এক্স। একটু আমার সাথে কয়েকজন বলতে পারো, মনে মনে কয়েকবার বলো, তাহলে খেয়াল থাকবে। হ্যাঁ, লগ ইনভার্স এক্স ইকুয়ালস টু বেস টু দি পাওয়ার এক্স। লগ ইনভার্স এক্স ইকুয়ালস টু বেস টু দি পাওয়ার এক্স। একটা উদাহরণ দিই, লন ইনভার্স এক্স। হ্যাঁ, লন মানে কি? লন মানে কিন্তু লগই না, লনকে কিন্তু এইভাবে লেখা যায়, লগ ই বেস ইনভার্স এক্স ইকুয়ালস টু কি হবে? বেস টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। এখানে বেস তো ই, এই জন্য বেস টু দি পাওয়ার এক্স। লগ ইনভার্স এক্স, এই লাইনটা খেয়াল করো, আমি কয়েকবার রিপিট করতেছি, তোমরা মনে মনে একটু বলো। লগ ইনভার্স এক্স ইকুয়ালস টু বেস টু দি পাওয়ার এক্স। উদাহরণ, লন ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে লগ ই বেস, হ্যাঁ, ইনভার্স এক্স, এটা মানে হচ্ছে বেস টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স। লগ ইনভার্স এক্স ইকুয়ালস টু বেস টু দি পাওয়ার এক্স।
এবার এই ম্যাথটায় যাই ভাই। এই আগের স্লাইডে বলছিলাম এই এক্স সবসময় জিরোর থেকে বড় হতে হয়, মানে লগের সাথে যে রাশিটা থাকবে সেই রাশিটা সবসময় জিরোর থেকে বড় হতে হয়। সো ডোমেন নির্ণয়ের সময় এই জিনিসটা খেয়াল রাখবা। ডোমেন নির্ণয়ের সময় কি খেয়াল রাখবা, যে লগের ভিতরের রাশি, আমি একটা লাইন বলি মনোযোগ দিয়ে শুনে নাও, লগের ভিতরের রাশি গ্রেটার দেন জিরো ধরতে হবে। ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে লগের ভিতরের রাশি গ্রেটার দেন জিরো ধরতে হবে। ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে লগের ভিতরের রাশি গ্রেটার দেন জিরো ধরতে হবে। এখানে লগের ভিতরের রাশিটা কি 9 মাইনাস এক্স স্কোয়ার, এই রাশিটা কি ধরবো গ্রেটার দেন জিরো। এবার আমি যদি একটু ইয়ে করে লিখি এক্স স্কোয়ার মাইনাস 9 যদি মাইনাস দিয়ে গুণ করি অসমতার চিহ্ন পাল্টায় গেল, এটাকে লেখা যায় এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 লেস দেন জিরো। এই অসমতার সমাধান এরকম আমরা আগেও দেখছি সংখ্যা রেখা দিয়ে, একটা আসবে -3 একটা হবে 3, সবার ডানেরটা প্লাস মাইনাস প্লাস, এবং এই পুরা রাশিটা কিন্তু জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট মানে নেগেটিভ, তার মানে সংখ্যা রেখার নেগেটিভ পার্টটা হচ্ছে অ্যান্সার। সংখ্যা রেখার কোন পার্টটা অ্যান্সার? নেগেটিভ পার্টটা অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার কি হবে? এক্সটা কি হবে? অসমতার সমাধান হবে -3 থেকে এক্স এর মানটা 3 এর মধ্যে। তাহলে ডোমেইন কি হচ্ছে? ডোমেইন অফ এফ -3 থেকে 3 ফার্স্ট ব্র্যাকেট। দেখো তো ভাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে ভাই একটু জানাও। তোমরা রেসপন্স করলে আমি একটু ইন্সপিরেশন পাই যে তোমরা বুঝতেছো আসলে। আসলে এটা যখন প্র্যাকটিক্যালি যখন আমরা রুমে ক্লাস নেই তখন স্টুডেন্টরা অনেকভাবে রেসপন্স করে, হ্যাঁ ভাইয়া বুঝছি, হ্যাঁ তখন শুনতে অনেক ভালো লাগে। এই সাউন্ডটাই আমাদেরকে ইন্সপায়ার করে যে নেক্সট টপিকগুলো বোঝানোর জন্য। হ্যাঁ, সো এখানে তো আসলে ওই ইয়েটা পাচ্ছি না, এই হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারি আসলে তোমরা বুঝতেছো। হ্যাঁ, অনেকে আসলে বুঝতেছো ঠিকই, বাট একটা ভাব ধরে বসে আছি, না হ্যান্ড রেজ করার কি আছে, আমি তো বুঝতেছি না। ওরকম ভাব ধরার কিছু নেই ভাইয়া, এটা খুব সহজ টপিকই পড়াচ্ছি। তোমরা আসলে না বুঝলে আমাকে অবশ্যই বলবা, আর বুঝলে হ্যান্ড রেজ করে জানাবা। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রায় 450 জনের মতো বুঝতে পারছো, হ্যান্ড রেজ করছো। তাহলে এটা ডোমেইন পড়লাম, এবং তোমাদেরকে একটা ইয়ের দিয়ে রাখি, একটা ক্লু দিয়ে রাখি, যদি এটা আমরা ডোমেইন নির্ণয়ের স্লাইডে আসি। হ্যাঁ, সবসময় মনে রাখবা লগ ফাংশনের যদি রেঞ্জ নির্ণয় করতে বলে তাহলে রেঞ্জ হবে হচ্ছে ক্যাপিটাল আর। লগারিদমিক ফাংশন দেখলেই রেঞ্জ সাধারণত, হ্যাঁ খুব এক্সেপশন না হইলে, এটা হবে হচ্ছে বাস্তব সংখ্যার সেট আর। ঠিক আছে, এটা আমি বলে রাখলাম আগেই রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে নিয়মটা। এবার চলো ভাই এই ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ, কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। এবং এইটা বোঝার জন্য ওই যে আগের স্লাইডে একটা ছন্দ শিখছিলাম, এই যে এইটা লগ ইনভার্স এক্স ইকুয়ালস টু বেস টু দি পাওয়ার এক্স, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এখানে ভাই তিনটা লগ আছে, তিনটা লগের মধ্যে সবচেয়ে বাইরের লগ হচ্ছে লগের বেস যখন 2, এটা হচ্ছে সবচেয়ে বাইরে। এইটার ভিতরে আছে এই রাশিটা, হ্যাঁ এইটার ভিতরে আছে এই রাশিটা। তিনটা লগ তুমি একসাথে দেখবা না, তুমি প্রথমে দেখবা বাইরের লগটা, এবং বাইরের লগটার জন্য এটা হচ্ছে রাশি। সো এই রাশিটা আমরা কি ধরি? লগ লগে ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে লগের ভিতরের রাশি আমরা কি করি? গ্রেটার দেন জিরো ধরি না। ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে লগের ভিতরের রাশি গ্রেটার দেন জিরো ধরি। এখানে যদিও তিনটা লগ আছে, বাট আমরা সবার শুরুতে প্রথম লগটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমার লগ, আর এটা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা বুঝাইছি এটা হচ্ছে আমার লগের ভিতরের রাশি। সো লগের ভিতরের রাশি লগ 3 বেস লগ 4 বেস এক্স, এটা আমরা কি ধরলাম? গ্রেটার দেন জিরো ধরলাম। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এবার আমি যেটা লিখছি এখানে দুইটা লগ দেখতেছি, দুইটা লগের মধ্যে সবচেয়ে বাইরের লগ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ভিতরের লগ। এবার বাইরের লগ যেটার বেস 3, এটার জন্য কিন্তু এটা কিন্তু ভিতরের রাশি হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে বাইরের লগ আর এটা হচ্ছে তার ভিতরের রাশি। হ্যাঁ, সো বাইরের লগটা আমি ডান দিকে নিয়ে যাব, আর ভিতরের রাশিটা যা আছে তাই থাকবে, log 4 বেস এক্স। আর এটা যখন ডান দিকে নিয়ে যাব তখন ডান দিকে গেলে কিন্তু এটা ইনভার্স হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে? লগ ইনভার্স 0 হয়ে যাবে। হ্যাঁ, লগ ইনভার্স এক্স মানে কি ছিল? বেস টু দি পাওয়ার এক্স। লগ ইনভার্স এক্স বেস টু দি পাওয়ার এক্স। এখানে কিন্তু লগ ইনভার্স 0 মানে কি হবে? বেস টু দি পাওয়ার 0। এখানে বেস তো ভাইয়া 3, তাহলে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মান তো 1, তাহলে এই মানটা হচ্ছে 1। আবারও বলি এখানে কি হয়েছে, এই লগ 3টাকে আমি ডানে নিয়ে গেছি, ডানে নিয়ে গেলে এটা হবে লগ ইনভার্স 0। লগ ইনভার্স 0 মানে হচ্ছে বেস টু দি পাওয়ার 0, বেস যেহেতু 3, 3 টু দি পাওয়ার 0।
আর উপরে পাওয়ার 0 হলে তো সবসময় 1 হয়, এটা তোমরা জানি। এবার এই এক্সটা আমি বাইরে রেখে লগ 4টাকেও ডান দিকে নিয়ে যাব। হ্যাঁ, লগ 4টাকে যদি ডান দিকে নিয়ে যায় এটা আবার ইনভার্স হয়ে যাবে। হ্যাঁ, লগ ইনভার্স 1, লগ ইনভার্স 1 মানে হচ্ছে বেস টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 1। তার মানে হচ্ছে এক্স এর মান 4 এর থেকে বড়। এক্স এর মান যদি 4 এর থেকে বড় হয় তাহলে ডোমেইনটা কি হবে ভাইয়া? ডোমেইনটা হবে হচ্ছে, যেহেতু 4 এর থেকে বড়, 4 ছাড়া, 4 কে বাদ দিয়ে কিন্তু, তাই ফার্স্ট ব্র্যাকেট 4 থেকে বড় যে কোনো ভ্যালু প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটাই হচ্ছে ডোমেইন। ওকে, আর যদি কখনো রেঞ্জ বলে তাহলে রেঞ্জ হচ্ছে, যারা যারা বুঝতে পারছো একটু জানাবা, অঙ্কটা একটু ডিফিকাল্ট, দেখি কয়জন বুঝতে পারছো। কি ব্যাপার, হাত উঠতেছে না কেন? হ্যালো, যারা যারা অঙ্কটা বুঝতে পারছো হাত তুলে জানাবা। তিনশো 64, 400 জন বুঝো নাই? এত টাফ না তো ভাইয়া? 400 জন হবে না? ওকে, আমি আরেকবার এক্সপ্লেন করতেছি। হাত নামায় ফেলি, ভাই। এখানে লগ, হ্যাঁ, লগ যুক্ত রাশি, এখানে 3টা লগ আছে। যখন 3টা লগ একসাথে থাকবে বা 4, 5টা 10টা লগ থাকবে, সবসময় সবার বাইরের লগটা হচ্ছে বাইরের লগ। হ্যাঁ, সবার বাইরের লগটা হচ্ছে বাইরের লগ, আর তার ডানে যা কিছু আছে সবগুলো মিলে একটা রাশি চিন্তা করবা। এই সবগুলো মিলে একটা রাশি। এখানে 100টা লগও যদি থাকে, সবার বাঁ দিকের লগটা হচ্ছে বাহিরের লগ, আর ডান দিকে যা কিছু আছে সব হচ্ছে রাশি। ওই রাশিটা ধরবো গ্রেটার দেন 0। এবার একটা একটা করে লগ আমি ডান দিকে নিতে থাকবো যতক্ষণ না এক্স আসে, যতক্ষণ না বাই এক্স আসে, একটা একটা করে লগ ডান দিকে নিতে থাকবো সবাই। এই যে আমি রাশিটা লিখছি, এই রাশিটা সবার বাইরের লগ কিন্তু বাঁ দিকের লগটা, লগ যেটার বেস হচ্ছে 3, এটাকে আমি যদি ডানে নিয়ে যাই তাহলে এটা হবে লগ ইনভার্স 0। লগ ইনভার্স 0 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। ঠিক আছে, এখানে বায়ে কি আছে? বায়ে আছে হচ্ছে লগ 4 বেস এক্স। এবার এক্সটাকে বাঁ দিকে রেখে লগ 4 কে আমি ডানে নিয়ে যাব। লগ 4 কে যখন ডানে নিয়ে যাব তখন এটা হবে লগ ইনভার্স 1। লগ ইনভার্স 1 মানে হচ্ছে বেস টু দি পাওয়ার 1, মানে 4 টু দি পাওয়ার 1। তার মানে হচ্ছে 4, এক্স এর মান 4 এর থেকে বড়। ঠিক আছে, এক্স এর মান 4 এর থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে 4 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু 4 বাদ দিয়ে, তাই ফার্স্ট ব্র্যাকেট। আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ওকে। এবার আসলে রেঞ্জ নির্ণয়। হ্যাঁ, যখন আমরা ডোমেইন নির্ণয় করছিলাম তখন আমরা বলছিলাম এক্স এর যে সকল বাস্তব মানের জন্য এই ওয়াইটা হবে বাস্তব, এক্স এর সেই বাস্তব মানগুলো হচ্ছে ডোমেইন, আর ওয়াই এর বাস্তব মানগুলো হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, ওয়াই এর বাস্তব মানগুলো হচ্ছে রেঞ্জ। আর প্রথম স্লাইডে আমরা পড়ছিলাম যেসব মহিলারা সন্তান বিশিষ্ট তারাই হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, খেয়াল রাখো এই ম্যাথটা। খেয়াল করো ভাই, এটার কিন্তু আমি ডোমেইন নির্ণয় শিখছিলাম। এটার ডোমেইন লিখছিলাম কি, একটা সূত্র বলছিলাম তোমাদের, এটার ডোমেইন বলছিলাম ডোমেইন অফ এফ, মনে আছে কি? সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র মাইনাস ডি বাই সি ছাড়া, আর মাইনাস মাইনাস ডি বাই সি। এটা একটা উদাহরণ দিয়েও দেখছিলাম আমরা। এবং এটা রেঞ্জটা এই স্লাইডে বলে দিই। রেঞ্জ হচ্ছে, আগে রেঞ্জটা বলি, রেঞ্জটা কি সেটা বলি, পরে বলবো কেন হয়েছে। আর মাইনাস উপরের এক্স এর সহগ ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগ, এটা হচ্ছে রেঞ্জ। সরি, আমি ভুল লিখলাম, নিচের এক্স এর সহগ হচ্ছে সি। রেঞ্জ হচ্ছে আর মাইনাস উপরের এক্স এর সহগ ডিভাইডেড বাই নিচের এক্স এর সহগ, আর মাইনাস এ বাই সি। হ্যাঁ, রেঞ্জটা আমরা কিভাবে লিখলাম? তোমাদেরকে তো এখনো বিপরীত ফাংশন বের করা শিখাই নেই, তো বলে রাখি, কোন একটা ফাংশনের রেঞ্জ আসলে সেই ফাংশনটার বিপরীত ফাংশনের ডোমেইন। এটা তো এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর থেকে তুমি এফ ইনভার্স এক্স বের করবা। আমরা পরবর্তীতে দেখবো কিভাবে এফ ইনভার্স এক্স বের করে। এফ ইনভার্স এক্স যেটা বের করবা সেইটার তুমি ডোমেইন নিবা, সেইটার ডোমেইন হচ্ছে এইটা। তাহলে আমাকে যখন এফ অফ এক্স এর রেঞ্জ বের করতে বলবে, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন বের করে নিতে পারি। এফ অফ এক্স এর ইনভার্স হচ্ছে এফ ইনভার্স এক্স। এবার এফ ইনভার্স এক্স এর আমি ডোমেইন বের করতে পারি।
এফ ইনভার্স এক্স এর ডোমেইনই হবে এফ অফ এক্স এর রেঞ্জ, ঠিক আছে? এফ ইনভার্স এক্স এর ডোমেইনই হবে এফ অফ এক্স এর রেঞ্জ। এফ ইনভার্স এক্স এই জিনিসটা আমার খেয়াল আছে, এটা হচ্ছে মাইনাস ডিএক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এ। এটার ডোমেইন দেখো, এই নিচের এটা জিরো হওয়া যাবে না, নিচের এটা জিরো হওয়া যাবে না। সি এক্স মাইনাস এ, সি এক্স মাইনাস এ, এটা কখনোই জিরো হবে না, তাহলে এক্স কখনো কি হবে না, এ বাই সি হবে না, এক্স কখনো এ বাই সি হবে না। সো রেঞ্জ হচ্ছে এফ ইনভার্স এক্স এর ডোমেইন হচ্ছে আর মাইনাস এ বাই সি, আর এফ অফ এক্স এর রেঞ্জ হচ্ছে আর মাইনাস এ বাই সি, ঠিক আছে? আবারও বলতেছি, ফাংশনের রেঞ্জ বের করতে গেলে অনেক সময় আমরা এই কাজটা করি যে ফাংশনটার ইনভার্স ফাংশন বের করি, এবার সেই ইনভার্স ফাংশনের ডোমেইন বের করি। ইনভার্স ফাংশনের ডোমেইনই হচ্ছে মেইন ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে ডোমেইন আর মাইনাস মাইনাস ডি বাই সি আর রেঞ্জ হচ্ছে আর মাইনাস এ বাই সি। এটা রেঞ্জ নির্ণয় করতে হবে। আচ্ছা ভাই, আগেরটা বুঝতে পারছিল কয়জন? হ্যাঁ, এই স্লাইডটা রেঞ্জ নির্ণয়ের, এই স্লাইডটা একটু হাত তুলবা। 400, 450? ওকে ওকে, থ্যাংক ইউ। রেঞ্জ নির্ণয় ভাই, এটা একটু ভালো করে খেয়াল করি। হ্যাঁ, এইটার রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ অনেকভাবে নির্ণয় করা যায়, সব ক্ষেত্রে আসলে শর্টকাট ফর্মুলা দেওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু অঙ্কের জন্য শর্টকাট ফর্মুলা দেওয়া যায়, কিছু কিছু অঙ্কের জন্য দেওয়া যায় না। কিছু কিছু অঙ্ক আছে ম্যানুয়ালি বের করে বিন্দু, মানে ম্যানুয়ালি বসায় বসায় এক্স এর মান বসায় বসায় রেঞ্জটা গেস করে নিতে হয়, রেঞ্জটা অনুমান করে নিতে হয়। হ্যাঁ, এফ অফ এক্স এর মানই হচ্ছে রেঞ্জ, এই মানটা অনুমান করে নিতে হয় কিছু অঙ্কের জন্য। কিছু অঙ্কে শর্টকাট ফর্মুলা দেওয়া যায়, কিছু অঙ্কে গ্রাফ এঁকে করে ফেলা যায়। সো এই অঙ্কটা গ্রাফ এঁকে করা সবচেয়ে সহজ। চলো আমরা গ্রাফটা বের করি। হ্যাঁ, এফ অফ এক্স সমান ওয়াই ধরে নিই, তাহলে ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স মানে হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার। একটু খেয়াল করো, রুট, এই যে রুটটা দেখতেছো তোমরা, এই যে রুটটা দেখতেছো, রুটের আগে কিন্তু কোনো চিহ্ন নাই। চিহ্ন নাই মানে এখানে একটা প্লাস চিহ্ন আছে। কিছু চিহ্ন না থাকলে, কোনো চিহ্ন না থাকা মানে প্লাস চিহ্ন থাকা। এখানে প্লাস আছে, মাইনাস নাই কিন্তু প্লাস আছে। তাহলে ওয়াই সবসময় কিন্তু পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ না, ওয়াই এর মান সবসময় ধনাত্মক। এই জিনিসটা খেয়াল রাখো। এবার দুই সাইডে যদি স্কোয়ার করো, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারটা বাঁ দিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান দাঁড়াচ্ছে 4। এটা কার ইকুয়েশন মনে আছে? এটা কিন্তু একটা বৃত্তের ইকুয়েশন। বৃত্তের ইকুয়েশন, বৃত্তটা দেখতে কেমন? বৃত্তটা হচ্ছে এরকম, যার কেন্দ্র হচ্ছে 0 0-তে, আর ব্যাসার্ধ হচ্ছে 2। এই পয়েন্টের এক্স এর মান হচ্ছে 2, এই পয়েন্টের এক্স এর মান -2, এই পয়েন্টের ওয়াই এর মান হচ্ছে 2। এটা হচ্ছে বৃত্তটা। আর এই পয়েন্টের ওয়াই এর মান হচ্ছে -2। এটা হচ্ছে এই বৃত্তটা হচ্ছে এই যে বক্স করে দিছি এইটার গ্রাফ। কিন্তু খেয়াল করো, এই বৃত্তের গ্রাফে এক্স অক্ষের নিচের পার্টটা, এক্স অক্ষের নিচের পার্টের জন্য ওয়াই কিন্তু নেগেটিভ, কোটি নেগেটিভ। হ্যাঁ, ওই যে ওয়াই এর মান এখানে আসছে -2, হ্যাঁ, কোটি কিন্তু নেগেটিভ। কিন্তু আমাদের মেইন যেটা ছিল, মেইন যে ইকুয়েশনটা ছিল, এখানে ওয়াই কিন্তু সবসময় পজিটিভ ছিল। তাহলে আমাদের প্রদত্ত ফাংশনের গ্রাফ কিন্তু এটা না, প্রদত্ত ফাংশনের গ্রাফটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, একটা অর্ধবৃত্ত। এটা হচ্ছে এইটার গ্রাফ, আর এইটার গ্রাফ হচ্ছে এটা। কালারটা চেঞ্জ করি, এইটার গ্রাফ হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধবৃত্ত, ওয়াই সবসময় পজিটিভ। এখানে এক্স এর মান -2, এক্স এর মান 2, ওয়াই এর মান 2। ঠিক আছে, এখানে আসলে স্কোয়ার করাতে সেকেন্ড লাইনে স্কোয়ার করছি, তো এই জন্য আসলে প্লাস মাইনাসটা অমিট হয়ে এখানে পুরো বৃত্ত চলে আসছে। স্কোয়ার করলে প্লাস মাইনাসের একটা গ্যাঞ্জাম হয়, এটা খেয়াল রাখো। ঠিক আছে, সো এবার রেঞ্জ দেখো, এই যে অর্ধবৃত্তটা ওয়াই অক্ষের কতটুকু কভার করে আছে, দেখো এতটুকু কভার করে আছে। সো এই মানটাই হচ্ছে রেঞ্জ। এই জায়গার ওয়াই এর মান তো 0, রেঞ্জ হচ্ছে 0 থেকে 2, রেঞ্জ হচ্ছে 0 থেকে 2। রেঞ্জ অফ এফ হচ্ছে 0 থেকে 2, এবং 0 আর 2 সহ, কিন্তু খেয়াল করো চিত্রের মধ্যে 0 আর 2 সহ।
তোমাদের জন্য একটা কোশ্চেন, ভাই এই ফাংশনটার ডোমেইন বলো, চিত্র থেকে বলো, চিত্র থেকে। দেখো এই গ্রাফটা এক্স অক্ষের কতটুকু কভার করতেছে, এক্স অক্ষের কতটুকু কভার করতেছে, গ্রাফটা এক্স অক্ষের কতটুকু কভার করতেছে। এই দেখো -2 থেকে 2 পর্যন্ত, তাহলে এটা ডোমেইন হচ্ছে -2 থেকে 2। আমি ডোমেইন রেঞ্জ দুইটাই বুঝাই দিলাম গ্রাফ থেকে। বুঝতে পারলে জানাবা। এটা হয়তো আগের মতো এত হাত উঠবে না, একটু কমপ্লেক্স ছিল, তারপরেও দেখি কয়জন বুঝতে পারছো। আসলে অনলাইন ক্লাসে 700-800 স্টুডেন্ট, তো সবাই তো আর একরকম না। সবাইকে বোঝানো নিশ্চিত করতে গেলে আমার হয়তো টপিক শেষ হবে না। একটু হাত তুলে জানাবা ভাই কয়জন, দেখি 450 জন কি বুঝতে পারছো? 450 হবে? ডোমেইন এবং রেঞ্জ দুইটাই বুঝছে এই অঙ্কটার? 430, 434, আচ্ছা 450 হচ্ছে না, আচ্ছা কাছাকাছি ধরে নিলাম। হ্যাঁ বুঝতে পারছো তোমরা, ঠিক আছে হাত নামাই। এবার ভাই একটা পোল 5, পোল 5। অযথা হ্যান্ড রেজ করবা না, আমি যখন বলবো তখন হ্যান্ড রেজ করবা। কারো কোনো কোশ্চেন থাকলে কিউ&এ তে লিখবা। ওকে, ওদের টাইম শেষ হয়ে গেছে। চলো দেখি আমরা এটা কারেক্ট অ্যান্সারটা কি। ফাংশনটার দিকে খেয়াল করো, ফাংশনটা হচ্ছে x ডিভাইডেড বাই mod x। তো ফার্স্ট আমরা ডোমেইন নির্ণয় করব। তো যেহেতু হর মানে এটা হচ্ছে ভগ্নাংশ, তাই হর কখনো 0 হতে পারবে না। সো mod x কখনো 0 হতে পারবে না, mod x কখনো 0 হতে পারবে না। হ্যাঁ, mod x কখনোই 0 হতে পারবে না, mod x 0 হতে পারবে না মানে x কখনো 0 হতে পারবে না। তাহলে ডোমেইন হচ্ছে, এটা ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা 0 বাদ দিয়ে, সকল বাস্তব সংখ্যা 0 বাদ দিয়ে, এটা হচ্ছে ডোমেইন। এবার আসো রেঞ্জ। আগেই বলছি x এর মান 0 হতে পারবে না, তাহলে x এর মান কি হতে পারবে? x এর মান 0 থেকে বড় হতে পারবে, আর x এর মান 0 থেকে ছোট হতে পারবে, কিন্তু 0 হতে পারবে না। x এর মান যদি 0 থেকে বড় হয়, তাহলে খেয়াল করো তো f অফ x এর মানটা কি হবে? x এর মান যখন 0 থেকে বড় মানে পজিটিভ, হ্যাঁ সাপোজ 0 থেকে একটা বড় মান নাও, সাপোজ 5, হ্যাঁ তাহলে f অফ x কি হবে? 5 ডিভাইডেড বাই mod 5। কাটাকাটি করলে কিন্তু 1 হবে, কাটাকাটি করলে হবে 1। 5 না হয় যদি 7 হইতো, উপরে 7 নিচে mod 7, কাটাকাটি করলে কিন্তু 1ই হইতো। ব্যাপারটা খেয়াল রাখো। হ্যাঁ, তার মানে x এর মান যখন 0 থেকে বড়, সেই মানটা 5ই হোক, 7ই হোক, 100ই হোক, 500 কোটি হোক, অথবা ফ্র্যাকশন হোক, হ্যাঁ যাই হোক না কেন 0 থেকে বড় হইলেই ফাংশনটার মান কিন্তু 1 হবে। আর যখন 0 থেকে ছোট হচ্ছে, তখন খেয়াল করো যখন x এর মান 0 থেকে ছোট, x 0 থেকে ছোট একটা ভ্যালু নাও তো ভাই, র্যান্ডম একটা ভ্যালু নাও, সাপোজ -2। হ্যাঁ, x এর মান 0 থেকে ছোট, নেগেটিভ একটা ভ্যালু নিলাম -2। তাহলে x বাই mod x মানে কি? -2 ডিভাইডেড বাই mod -2। এই মানটা কত হবে বলো তো? mod -2 মানে তো শুধু 2, কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে কিন্তু হবে -1। আচ্ছা,
আরেকটা উদাহরণ দিই, সাপোজ 0 থেকে ছোট একটা ভ্যালু নিলাম -1.5, নিচে কি হবে মড -1.5। দেখো উপরে তো -1.5 আসেই, নিচের মাইনাসটা কিন্তু মডের কারণে প্লাস হয়ে যাবে, কাটাকাটি করলে কি হবে -1ই হবে। অর্থাৎ নেগেটিভ ভ্যালু যাই নাও না কেন, ফ্র্যাকশন হোক পূর্ণ সংখ্যা হোক, সবসময় হবে -1। তার মানে আমি দেখতেছি এক্স এর মান তো 0 নেওয়া যাবেই না, আর 0 থেকে যদি বড় নাও ফাংশনটার মান সবসময় 1, আর 0 থেকে ছোট নিলে ফাংশনটার মান সবসময় -1। তার মানে ফাংশনটার মান দুইটা ভ্যালুর যে কোনো একটা। তাহলে রেঞ্জ হবে হয় -1 আর 1 এর সেট। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি। আমরা একটা ব্রেক নিতে পারি, 30 সেকেন্ডের ব্রেক। তার মধ্যে একটু জানাই দিই, ব্রেকের মধ্যে কয়জন বুঝতে পারছি ম্যাথটা, কয়জন বুঝতে পারছি? এই 428, 29 এরকম কেন? সাড়ে 400 হচ্ছেই না, 49, 450, 51, 52। আচ্ছা, একটা ক্লাস সবাই বুঝবে এটাও আশা করি না আমি, তারপরে এক্সপেক্ট করি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারবে। ও তোমাদের জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে ফাংশনটা যদি এইটা হইতো, ফাংশনটা যদি এইটা না হয়ে এইটা হইতো, উপরে মড এক্স নিচে এক্স, তাহলে কি হইতো? তাহলে ডোমেন এবং রেঞ্জ কি হইতো চ্যাটে লিখে জানাও। হ্যাঁ, আগে ছিল উপরে এক্স নিচে মড এক্স, এখন দিছি উপরে মড এক্স নিচে এক্স, তোমরা চ্যাটে লিখে জানাও, কোশ্চেন অ্যান্সারে না। হ্যাঁ, আমি একটা 2 মিনিটের ব্রেক নিচ্ছি, এর মধ্যে তোমরা এই অ্যান্সারটা চ্যাটে লিখে জানাও, আসতেছি আমি। ওকে, আই এম ব্যাক। কামরুল ভাই আছেন? হ্যাঁ আছি, হ্যাঁ আছি। এটা অ্যানসার কি পাইছেন? কোনটা? এই যে আমি একটা কোশ্চেন বলছিলাম যে f of x সমান mod x by x, এটা ডোমেইন রেঞ্জটা চ্যাটে লিখে জানাইতে বলছি। ডোমেইন হচ্ছে r-0 আর রেঞ্জ। ওরা কি জানাচ্ছে, চ্যাটে কি জানাচ্ছে? আমি অ্যাকচুয়ালি চ্যাট দেখতেছি না, আমি ওই যে কোশ্চেন অ্যান্সার গুলো দিচ্ছিলাম। আচ্ছা, একটু ভাই আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না চ্যাটটা, আমার তো ডেস্কটপ শেয়ার করা, একটু দেখবেন ভাই ওরা অ্যানসার করছে কিনা। এক মিনিট দেখতেছি। হ্যাঁ অ্যান্সার করছে সবাই, প্রচুর অ্যান্সার করছে। ডোমেইন রেঞ্জও হ্যাঁ, কি বলছে? সেম, আগেরটা যা ছিল এটাতে সেম হবে। হ্যাঁ রাইট, সেম হবে। হ্যাঁ, একদম সেম হবে, ডোমেইনও সেম, রেঞ্জও সেম। থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। ওকে, ত্রিকোণমিতিক ফাংশনের কিছু গ্রাফ আছে, ডোমেইন রেঞ্জ আছে, এগুলো তোমরা দেখে নিবা, ত্রিকোণমিতিক ক্লাসেও এগুলো ডিসকাস করা হবে। এখানে জাস্ট দুটো ইম্পর্টেন্ট বলে দিই, sin x এর ডোমেইন হচ্ছে r আর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। গ্রাফগুলো আঁকা আছে, cos x ও সেম, ডোমেইন r, রেঞ্জ
-1 থেকে +1, হ্যাঁ, আর সবগুলো আছে, সাইন কস সেক কসেক ট্যান কট, সবগুলোর গ্রাফও আছে। এটা তোমাদের দেখার জন্য কোনটার গ্রাফ কিরকম হয়, তোমাদের বইয়েও আছে এই গ্রাফগুলো। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। হ্যাঁ, চলো আমরা এটা দেখি। 2 + 3 sin x, এই ফাংশনটা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। 2 + 3 sin x, ফার্স্ট অফ অল চলো এটা গ্রাফ দেখি। ফার্স্টে আমরা দেখব sin x এর গ্রাফ। sin x এর গ্রাফ লাল কালি দিয়ে, দেখো এখানে এখানে sin x এর আগে কিন্তু লাল আছে, হ্যাঁ, তার মানে লাল কালি দিয়ে sin x দেখাবে। তো sin x লাল কালি দিয়ে, এটা হচ্ছে sin x এর গ্রাফ। আমি পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে sin x এর গ্রাফ। sin x এর গ্রাফে এবার নিচের গ্রাফটা হচ্ছে 3 sin x, মানে sin x এর প্রতিটা ভ্যালুকে 3 দিয়ে গুণ হবে। তার মানে গ্রাফটা কি হবে একটু বলো তো, উপরে নিচে একটু বর্ধিত হবে। আগে যে মানগুলো ছিল এখন সেটা 3 গুণ করে হয়ে যাবে, ঠিক আছে। নীল গ্রাফটা হচ্ছে 3 sin x এর গ্রাফ। এই যে নীল রঙের গ্রাফটা হচ্ছে 3 sin x এর গ্রাফ। এবার সবুজ গ্রাফটা হচ্ছে 3 sin x এর সাথে 2 যোগ করলে যেটা হয় সেটার গ্রাফ। প্রত্যেকটা ভ্যালু 2 করে বাড়বে। বেসিক্যালি আগের গ্রাফটা 2 ঘর উপরে উঠে যাবে। 3 sin x এর সাথে +2 করছি, তাহলে বেসিক্যালি কি হবে, আগের গ্রাফটা আগের মতোই থাকবে কিন্তু 2 ঘর উপরে শিফট করবে। দেখো এই নীল গ্রাফটা 2 ঘর উপরে শিফট করে সবুজ গ্রাফটা হয়ে গেছে, দেখছো কি? এবার বলো তো এই সবুজ গ্রাফটাই হচ্ছে আমাদের এই যে 2 + 3 sin x এটার গ্রাফ। এই সবুজ গ্রাফটা থেকে তোমরা বললো এই গ্রাফটা x অক্ষের কতটুকু জুড়ে আছে, কতটুকু কভার করছে, x অক্ষের পুরাটাই কভার করছে, x অক্ষের পুরাটাই কভার করছে। তার মানে এটার ডোমেইন হচ্ছে x অক্ষের পুরাটাই, তার মানে -∞ থেকে +∞, মানে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা r। এবার রেঞ্জ বের করি। রেঞ্জ বলো এই সবুজ কালারের যে গ্রাফটা দেখতেছো আঁকা আছে সেই গ্রাফটা y অক্ষের কতটুকু কভার করছে, y অক্ষের যতটুকু কভার করছে আমি ছবি এঁকে দেখাই। ইয়েলো কালার নিছি, আচ্ছা ভ্যালুটা ঠিক আছে, এই ইয়েলো কালারের এখান থেকে এই পর্যন্ত y অক্ষের এতটুকু কভার করছে, এই মানটাই হচ্ছে রেঞ্জ। তো এই মানটা হচ্ছে -1, এটা হচ্ছে 5, তাহলে রেঞ্জ হবে হচ্ছে, রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে -1 থেকে 5। এটা আমি গ্রাফ থেকে বুঝলাম। তোমাদের আরেকটা ব্যাখ্যা দিব, তোমাদের যেটা ভালো লাগে সেটা অ্যাকসেপ্ট করবা। সেটা হচ্ছে গ্রাফ ছাড়া sin x এর ডোমেইন কিন্তু আমরা জানি r, হ্যাঁ, এর আগে স্লাইডেও আসছে। sin x এর ডোমেইন হচ্ছে r, এবং sin x এর যে কোনো মানের জন্য এই পুরাটাই কিন্তু সংজ্ঞায়িত। 2 + 3 sin x পুরাটাই সংজ্ঞায়িত, হ্যাঁ। সো এটার এই ফাংশনটার ডোমেইনও হবে r, f of x এর ডোমেইনও হবে r। এবার খেয়াল করো sin x এর রেঞ্জ আমরা কি জানি, -1 থেকে +1, অর্থাৎ sin x এর সর্বনিম্ন ভ্যালু -1 আর সর্বোচ্চ ভ্যালু +1। যেহেতু পুরো ফাংশনটা একটা মানে যোগ আকারে আছে 2 + 3 sin x, তো sin x এর মান যখন সবচেয়ে কম -1 তখন ফাংশনটা f of x এর মানও হবে সবচেয়ে কম। sin x এর মান সবচেয়ে কম কখন, যখন sin x এর মান হয় -1, আর sin x এর মান যখন -1 হয় তখন f of x এর মান কত হবে, 2 + 3 × -1 মানে হচ্ছে -1, 2 + 3 × -1 মানে হচ্ছে -1। তাহলে ফাংশনের সর্বনিম্ন মান হচ্ছে -1, আর সর্বোচ্চ মান কত হবে, sin x এর সর্বোচ্চ মান হচ্ছে 1, ওইটা বসাও, 2 + 3 × 1 মানে 5, f of x এর সর্বোচ্চ মান কত হচ্ছে 5। দুইটা ব্যাখ্যার যে কোনো একটা কয়জন বুঝছো, দুইটা ব্যাখ্যার যে কোনো একটা কয়জন বুঝতে পারছো? তিনশো 341, 350, 400ই হচ্ছে না। দুইটা ব্যাখ্যার যে কোনো একটা, 400 হইলে আমি একটা মজার অঙ্ক দিব বাসায় চিন্তা করার জন্য। ওকে 400 হয়ে গেছে, আমি একটা মজার অঙ্ক দিচ্ছি, চিন্তা করবা বাসা, আমি বলতেছি না। অঙ্কটা হচ্ছে f of x equals to 2 + 3 sin x। তো ভাই আগেরটাই হয়ে গেল না, ভাই আগেরটা না, এটা স্কোয়ার আছে, 2 + 3 sin² x। এইটার ডোমেইন আর রেঞ্জ বাসায় চিন্তা করবা।
এটা ডোমেন এবং রেঞ্জ বাসায় চিন্তা করবা। এবার এই ম্যাথটা, এই ফাংশনটার ডোমেন রেঞ্জ নির্ণয় করো। দেখো আমরা ত্রিকোণমিতিতে a sin x প্লাস b cos x প্লাস c এরকম কোনো ফরম্যাট পাইলেই কিন্তু আমরা পুরাটাকে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করতাম, মনে আছে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করতাম। এখানে কিন্তু সেম জিনিসটা আছে, a sin x প্লাস b cos। ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান চ্যাপ্টারে এরকম কোনো ফরম্যাট পাইলেই আমরা যেটা করতাম, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করে ফেলতাম। সেম জিনিসটা এখানেও করব। সো এখানে যেহেতু এর মান 3 বি এর মান 4, আমি একটু লিখি a 3 b হচ্ছে 4, তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এই মানটা কত? এই মানটা হচ্ছে 5। এই মানটা যদি 5 হয় তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে 5 দিয়ে ভাগ করব। 3/5 sin x প্লাস 4/5 cos x। এই পুরাটার সাথে আবার 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কিন্তু জিনিসটা যা ছিল তাই থাকলো, প্লাস 2020। লাইনটা আশা করি বুঝতে পারছো। এবার 5, এবার তোমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান চ্যাপ্টারে যেভাবে ম্যাথটা করতে ওইভাবেই করতেছি। এইটা সরি কালার চেঞ্জ করি, এইটা আর এইটা, এই দুইটার যে কোনো একটাকে সাইন থিটা ধরতা, আরেকটা অটোমেটিক হয়ে যেত কস থিটা। যে কোনো একটা সাইন থিটা ধরলে আরেকটা অটোমেটিক হয়ে যায় কস থিটা। আমি প্রথমটাকে কস থিটা ধরতেছি, সাইন থিটা ধরলেও কোনো সমস্যা নেই, একই অ্যান্সার আসবে। cos থিটা sin x, 3/5 কে cos থিটা ধরলাম, তাহলে 4/5 কি হবে ভাইয়া? অবশ্যই sin থিটা হবে, sin থিটা cos x প্লাস 2020। এবার একটু খেয়াল করো, sin a cos b প্লাস cos a sin b, এটা কিন্তু sin a প্লাস b সূত্র, sin x প্লাস থিটার সূত্র, প্লাস 2020। এবার চলো ডোমেইন দেখি, ডোমেইন বের করি। চলো ডোমেইন অফ এফ, ডোমেইন মানে হচ্ছে এক্স এর মান। খেয়াল করো এখানে এক্স এর মান 1 2 3 4 হাতি ঘোড়া যা খুশি বসাও না কেন, ফাংশনটা কিন্তু সবসময় একটা সুন্দর মান পাবা, সংজ্ঞায়িত মান পাবা। হ্যাঁ, সো sin x এর ডোমেইন যা, এই ফাংশনটার ডোমেইনও তাই, এটা হচ্ছে আর। এবার বের করব রেঞ্জ, এবার বের করব হচ্ছে রেঞ্জ। এবার এই বক্সটা খেয়াল করবা, sin x প্লাস থিটা, এই যে বক্সটা করছি, বক্সটা খেয়াল করো, sin x প্লাস থিটা। বলো তো ভাই এই বক্সের মান সর্বনিম্ন কত হইতে পারে? এই বক্সটার ভ্যালু কিন্তু সর্বনিম্ন হইতে পারে -1। খেয়াল করো, এই বক্সের ভ্যালু সর্বনিম্ন হইতে পারে -1। এই বক্সটা যখন সর্বনিম্ন মানে -1, তখন ফাংশনটার মানও হবে সর্বনিম্ন। 5 × -1 প্লাস 2020 মানে কত হইল? 5 × -1 প্লাস 2020, এটার মান কত? 2015। আর এই বক্সের সর্বোচ্চ ভ্যালু কত? সেটা কিন্তু +1, তাহলে 5 × 1 প্লাস 1 প্লাস 2020, এটার মান কত? 2025। মানে এফ অফ এক্স এর সর্বনিম্ন মান 2015, সর্বোচ্চ মান 2025, এবং এই মাঝা আরো অন্যান্য মানের জন্য এই মাঝখানের মানগুলোও কিন্তু আছে। সো এটার রেঞ্জ হবে 2015 থেকে 2025, এবং এই দুইটা সহ, তাই থার্ড ব্র্যাকেট। আশা করি বুঝতে পারছো। এবার আসো বিপরীত ফাংশন। আমি বিপরীত ফাংশনের আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে বিপরীত ফাংশন কিন্তু সব ফাংশনের পাওয়া যায় না। হ্যাঁ, ফাংশন হইলেই যে তার বিপরীত ফাংশন থাকবে তা কিন্তু না। বিপরীত ফাংশন কখন থাকবে জানো? একটা ফাংশন যদি এক এক হয় এবং একই সাথে সার্বিক হয়, শুধুমাত্র তখনই সেই ফাংশনটার বিপরীত ফাংশন থাকবে। তাহলে বিপরীত ফাংশনের শর্ত কি? বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন কখন পাওয়া যাবে? বিপরীত ফাংশনের শর্তটা লিখতেছি আমি। বিপরীত ফাংশনের শর্ত হচ্ছে এফ অফ এক্স হবে
এক এক এবং একই সাথে সার্বিক, অর্থাৎ এক এক আর সার্বিক দুটো যদি একসাথে ঘটে তাহলে সেটাকে কি বলে ভাইয়া? সেটাকে তখন বলে প্রতিসঙ্গ ফাংশন বা বাইজেক্টিভ ফাংশন। হ্যাঁ, এফ অফ এক্স যদি প্রতিসঙ্গ ফাংশন হয় তাহলেই শুধুমাত্র এফ ইনভার্স এক্স নির্ণয় করা যাবে, আদারওয়াইজ কিন্তু কখনোই যাবে না, এটা খেয়াল রাখবা। আবার রিপিট করতেছি, এফ অফ এক্স যদি প্রতিসঙ্গ ফাংশন হয় তাহলেই শুধুমাত্র এফ ইনভার্স এক্স নির্ণয় করা যাবে। চলো এই ম্যাথটা একটু বলে দিই, এটা কি বলছে বিপরীত ফাংশন নির্ণয়। তার একটু বলে দিই, যদি কখনো লেখা থাকে এইভাবে এফ সাজ দ্যাট এ থেকে বি, তারপরে কিছু একটা লেখা থাকে, এটা এ থেকে বি, এটা মানে হচ্ছে এ হচ্ছে ডোমেনের সেট, বি হচ্ছে কোডোমেনের সেট। এ হচ্ছে ডোমেনের সেট, বি হচ্ছে কোডোমেনের সেট। এইখানে ডোমেনের সেট বলা আছে আর মাইনাস হাফ, আর কোডোমেনের সেট বলা আছে আর। তার মানে এই যে প্রদত্ত ফাংশনটা প্রশ্নে বলা আছে, এই প্রদত্ত ফাংশনটার কোডোমেইন হচ্ছে আর। ভাই এই ফাংশনটা রেঞ্জটা একটু বের করি তো ভাই, রেঞ্জ বের করা শিখছিলাম না, আর মাইনাস উপরের এক্স এর সহগ বা নিচের এক্স এর সহগ। রেঞ্জ যদি বের করো সেটা কি হবে? আর মাইনাস উপরের এক্স এর সহগ তো 1, তাহলে হাফ। হ্যাঁ, রেঞ্জ আর কোডোমেইন কিন্তু সমান না। রেঞ্জ আর কোডোমেইন কি সমান? সমান না। কোডোমেইন আর রেঞ্জ এই দুটা কিন্তু এই অঙ্কের জন্য সমান না। হ্যাঁ, আমি বলছিলাম সার্বিক হওয়ার শর্ত কি? একটা ফাংশন তখনই সার্বিক হবে যখন তার রেঞ্জ আর কোডোমেইন সমান হবে। এটা রেঞ্জ আর কোডোমেইন যেহেতু সমান না, তার মানে এফ অফ এক্স কিন্তু সার্বিক না। আর এফ অফ এক্স যদি সার্বিক না হয় তাহলে এটার বিপরীত ফাংশন তুমি কিভাবে বের করবা? এটার বিপরীত ফাংশনই নাই। অ্যান্সার হবে বিপরীত ফাংশন নির্ণয়যোগ্য নয়, কারণ ফাংশনটা সার্বিক না। ঠিক আছে, কয়জন বুঝতে পারছো ব্যাপারটা একটু জানাও তো। দুশো 72, 73, 300 হচ্ছে না কেন? সাড়ে 300 হবে? তিনশো 14, 15 এরকম। ওকে, এবার এই ম্যাথটা যে দেখো, এটা হচ্ছে ডোমেনের সেট, এটা কোডোমেনের সেট, এবং এই ফাংশনটা রেঞ্জ বের করে দেখো, রেঞ্জও কিন্তু আর মাইনাস উপরের এক্স এর সহগ বা নিচের এক্স এর সহগ, মানে আর মাইনাস 1। কোডোমেইন আর রেঞ্জ সমান, ফাংশনটা কিন্তু সার্বিক। চলো এটার বিপরীত ফাংশন বের করি। তো বিপরীত ফাংশন বের করবো যেভাবে, সেটা হচ্ছে y সমান, তোমরা জানো বোর্ড পরীক্ষায় প্রচুর আসে এই ধরনের ম্যাথ, y সমান ধরে নিব এফ অফ এক্স। একটা জিনিস খেয়াল রাখো, y যদি এফ অফ এক্স ধরো তাহলে x সমান কি লেখা যায়? এফ ইনভার্স y। যখন y এর মান এফ অফ এক্স, x এর মান তখন কি? এফ ইনভার্স y। এবার আসো, y এর মান তো এফ অফ এক্স ধরে নিলামই, এফ অফ এক্স এর মান কি? x মাইনাস 2 বাই x মাইনাস 3। এবার গুণ করি, বজ্র গুণন, y এর সাথে এটার গুণন হবে, yx মাইনাস 3y সমান x মাইনাস 2, yx মাইনাস x সমান 3y মাইনাস 2। এবার এক্সটা কমন গেলে y মাইনাস 1 ইন্টু এক্স সমান 3y মাইনাস 2। এখান থেকে x এর ভ্যালু লেখা যাচ্ছে 3y মাইনাস 2, y মাইনাস 1। তো খেয়াল করবা x মানে কিন্তু f ইনভার্স y, তাহলে x এর জায়গায় আমি লিখতে পারি f ইনভার্স y ইকুয়ালস টু 3y মাইনাস 2, y মাইনাস 1। এবার y এর জায়গায় তুমি যদি x বসাও তাহলে f ইনভার্স x পেয়ে যাবে। f ইনভার্স x হবে 3x মাইনাস 2, x মাইনাস 1। দেখো তো ভাই বুঝতে পারছো কিনা, জানাও তো কয়জন বুঝতে পারছো। এটা তো অনেকে বুঝার কথা, এটা আগে থেকেই বুঝতো তোমরা। কয়জন বুঝতে পারছো দেখি এটা?
ওকে, এটা সবাই বুঝতে পারছে। হাত নামায় ফেলো। একটা পোল নাম্বার 6, এটার ইনভার্স বের করতে হবে। ওকে, 80% স্টুডেন্ট অপশন সি চুজ করছো, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। এটা খুব ইজি ম্যাথ। ওয়াই সমান ধরবো এফ অফ এক্স, তাহলে ওয়াই সমান এফ অফ এক্স এর জায়গায় এটা 2x প্লাস 3। এখান থেকে এক্স এর মান কি লেখা যাবে? এক্স এর মান হবে 3টা বাইরে আসবে, ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে এফ ইনভার্স এক্সও তাই হবে, এফ ইনভার্স এক্স হবে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এইটা অপশন সি। সংযোজিত ফাংশন, গফ ফগ এগুলো হচ্ছে সংযোজিত ফাংশন। একটা ম্যাথ আমরা করব, এটা হচ্ছে একটু খেয়াল করবা, এটা কিন্তু ইনভার্স, এফ এর উপরে ইনভার্স। সো আমরা এফ অফ এক্স জানি, চলো আগে আমরা এফ ইনভার্স বের করে নিই। আমরা এখন এফ অফ এক্স থেকে এফ ইনভার্স বের করব। হ্যাঁ, কেন এফ ইনভার্স বের করব? কারণ হচ্ছে আমি একটু বলি তোমাদের, এটা জিও এফ ইনভার্স যেটা, এটা মানে হচ্ছে জি অফ এফ ইনভার্স এক্স। এটা মানে হচ্ছে জি অফ এফ ইনভার্স এক্স। আমার এফ ইনভার্স এক্সটা লাগবে। ওয়াই সমান এফ অফ এক্স, ওয়াই সমান রুট এক্স মাইনাস 1 স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস 1। তাহলে এক্স এর মান কি? ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে এফ ইনভার্স এক্স কি হবে? এফ ইনভার্স এক্স হবে এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এবার যেটা করতে হবে, জি অফ এফ ইনভার্স এক্স এর জায়গায় এই মানটা বসাবো, এক্স স্কোয়ার প্লাস 1। এই যে এফ ইনভার্স এক্স এর মানটা বসাই দিব, এক্স স্কোয়ার প্লাস 1। এবার খেয়াল করো, জি অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে জি অফ এক্স এর জায়গায় যদি হাতি হয় তাহলে এটা কি হবে? হাতি স্কোয়ার প্লাস 2। এক্স এর জায়গায় যদি হাতি না হয়ে হয় এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2। এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2। এই মানটা বসাই দিলে অ্যান্সার চলে আসতেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 প্লাস 2। তার মানে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 3। এটাই হচ্ছে এটা। হ্যাঁ, এটা ছিল এই অঙ্কটা। আবার অঙ্কটা কিন্তু অন্যভাবে হইতে পারতো, এরকম হইতে পারতো পুরাটার উপরে ইনভার্স, সেক্ষেত্রে কিন্তু আরেকটা, হ্যাঁ, জি অফ এফ গপ বের করে তারপরে ইনভার্স করতে হইতো। হ্যাঁ, আবার এরকম হতে পারতো জি এর উপরে ইনভার্স, এফ এর উপরে ইনভার্স। তো কোনটা কিভাবে আছে, আবার পুরাটার উপরে ইনভার্স কোনটা কিভাবে আছে, এটা একটু খেয়াল রেখে ম্যাথটা করতে হবে। ঠিক আছে, ফাংশনের মান নির্ণয়, এটা একটা মজার সমস্যা। তোমরা একটু চিন্তা করো তো অঙ্কটা কিভাবে হইতে পারে, একটু চিন্তা করো। এফ অফ টুর মান বের করতে হবে। দেখো, আমি এক্স এর মান 2 হলে কি হবে? এক্স এর মান 2 হলে
এখানে x এর মান 2 বসাই, 2f of 2 প্লাস 3f of minus 2 সমান, এখানে 2 বসাইলে 2 2 4 আর 3 7, এটা ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। এখানে f of 2 আছে, f of minus 2 আছে। এবার একটা কাজ করি, x এর মান নিচের লাইনে -2 বসাই। -2 হলে কি হবে, x এর জায়গায় বসাবো -2, 2f of -2 প্লাস 3f of, এখানে x এর জায়গায় -2 বসাইলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সমান হচ্ছে এখানে যদি -2 বসাই -4 প্লাস 3 মানে হচ্ছে -1, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। f of 2 দুইটাতে f of 2 আছে এবং f of -2 আছে। এবার 1 নাম্বার থেকে 2 নাম্বার ইকুয়েশন এমন ভাবে বিয়োগ করবা যাতে f of -2টা কাটাকাটি হয়ে যায়। এই জন্য তুমি 1 নাম্বার ইকুয়েশনকে গুণ করব আমি 2 দিয়ে। 1 নাম্বারকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে এটা হবে হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করতেছি, 4f of 2 প্লাস 6f of -2 সমান 14। 2 নাম্বার ইকুয়েশনকে গুণ করব আমি 3 দিয়ে, তাহলে কি দাঁড়াচ্ছে 6f of -2 প্লাস 9f of 2 সমান দাঁড়াচ্ছে -3। হ্যাঁ, এবার বিয়োগ করব, বিয়োগ করলে দেখো এইটার, সরি কালি চেঞ্জ করি, এইটা আর এটা কাটাকাটি যায়, এইটার এটা যোগ, এইটার এটা বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে -5f of 2 সমান দাঁড়াচ্ছে হচ্ছে 17। তাহলে f of 2 কত দাঁড়াচ্ছে, f of 2 দাঁড়াচ্ছে 17 ডিভাইডেড বাই -5, এটাই হচ্ছে অ্যান্সার f of 2 এর মান। কয়জন বুঝতে পারছি অঙ্কটা? আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন চ্যাটে লিখে জানাবা, এখানে f of -x এর জায়গায় f of -x এর জায়গায় যদি থাকতো 1/x, অঙ্কটা যদি হইতো এরকম 2f of x প্লাস 3f of 1/x ইকুয়ালস টু 2x প্লাস 3 হলে f of 2 কত? হ্যাঁ, -x এর জায়গায় f of 1/x থাকতো। তাহলে আমরা x এর মান একবার 2 ধরতাম, আরেকবার কি ধরতাম? এটা চ্যাটে লিখে জানাও দেখি। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। অভেদ ফাংশন, ধ্রুবক ফাংশন আমরা পড়ছি, হ্যাঁ প্রথমেই পড়ে নিছিলাম আমরা। হ্যাঁ অভেদ, আচ্ছা এটা ভাই এটা কি পড়ানো হয় নাই তো, অভেদ ফাংশন ধ্রুবক ফাংশন? কামরুল ভাই আছেন? হ্যাঁ, এটা তো মনে হয় পড়াই নাই, অভেদ ফাংশন। আচ্ছা একটু তাহলে বলে দিই, অভেদ ফাংশন, অভেদ ফাংশন ইংরেজি হচ্ছে আইডেন্টিটি ফাংশন। সেটা কি রকম, f of x হবে x এর সমান, অর্থাৎ x এর মান আর f of x এর মানের মধ্যে কোনো ভেদ নাই, এই জন্যই ফাংশনটার নাম হচ্ছে অভেদ ফাংশন। ম্যাপিং থেকে যদি দেখো, ম্যাপিং থেকে দেখলে x এর মান যা, f of x এর মান abc যাই হোক, f of x তাই হবে, abc তাই হবে। ঠিক আছে, বলো তো ভাই অভেদ ফাংশনের গ্রাফটা কেমন হতে পারে? অভেদ ফাংশনের গ্রাফ হবে মূল বিন্দুগামী রেখা, যেটা x অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কারণ এটা হচ্ছে y সমান x এর গ্রাফ, এটা হচ্ছে অভেদ ফাংশন। ঠিক আছে, এবার আসো ধ্রুবক ফাংশন। ধ্রুবক ফাংশন এটা ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। মনে করো
এ বি সি, এখানে আছে 1 2 3, একটা ফাংশন এফ অফ এক্স, সাপোজ এটার মান 2, তার মানে এক্স এর মান যাই হোক না কেন, এ বি সি ডি হাতি ঘোড়া যাই হোক না কেন, এফ অফ এক্স এর মান সবসময় একটা কনস্ট্যান্ট, এবং সেটা হচ্ছে 2। এই অঙ্কের জন্য সেটা 2। হ্যাঁ, এই অঙ্কের জন্য সবসময় সেটা 2। এটাই হচ্ছে ধ্রুবক ফাংশন। এক্স এর মান পরিবর্তন করলেও এফ অফ এক্স সবসময় সেম থাকে, কনস্ট্যান্ট থাকে, এই জন্য এটা হচ্ছে ধ্রুবক ফাংশন। ধ্রুবক ফাংশনের গ্রাফটা কেমন হবে ভাই একটু বলো তো, ধ্রুবক ফাংশনের গ্রাফটা কেমন হবে? ধ্রুবক ফাংশনের গ্রাফ হবে, যেহেতু এক্স এর মান পরিবর্তন করলে ওয়াই সবসময় কনস্ট্যান্ট থাকে, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। ধ্রুবক ফাংশনের গ্রাফ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, কারণ এই রেখার উপরে এক্স এর মান বিভিন্ন পয়েন্টে বিভিন্ন, কিন্তু ওয়াই এর মান কিন্তু সবসময় সেম। এই দুইটা বিন্দুর এক্স এর মান ভিন্ন, ওয়াই এর মান কিন্তু সবসময় সেম। এবার আসো যুগ্ম ফাংশন। যুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশন হচ্ছে যা মাইনাসকে হজম করে ফেলে। খেয়াল রাখবা, যা মাইনাসকে হজম করে ফেলে। ভাই সেটা আবার কি, মাইনাসকে আবার কিভাবে হজম করে? ধরো একটা ফাংশন এফ অফ এক্স, এটা সাপোজ হচ্ছে কজ এক্স, ঠিক আছে? তাহলে এক্স এর জায়গায় তুমি যদি মাইনাস এক্স লেখো, তাহলে এটা কি হবে? কজ মাইনাস এক্স। হ্যাঁ, তো কজ মাইনাস এক্স মানে তো ভাই কজ এক্স, তাই না? কজ মাইনাস এক্স আর কজ এক্স তো সেম। তাহলে আমি কজ এক্স মানে আবার এফ অফ এক্স, প্রথম লাইন থেকে কজ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স। তার মানে এফ অফ মাইনাস এক্স আর এফ অফ এক্স যখন সেম, যেসব ফাংশনের জন্য এফ অফ মাইনাস এক্স আর এফ অফ এক্স সেম, সেসব ফাংশনকে বলে যুগ্ম ফাংশন। ইংরেজি হচ্ছে ইভেন ফাংশন, ইভেন ফাংশন, ঠিক আছে? ইংরেজি হচ্ছে ইভেন ফাংশন। এরকম আর কি কি হইতে পারে? হইতে পারে মড এক্স, হইতে পারে এক্স স্কোয়ার, বা এক্স এর যে কোনো জোর ঘাত, ঠিক আছে? এগুলো হচ্ছে যুগ্ম ফাংশন। তাহলে কিভাবে বুঝবো কোন ফাংশন যুগ্ম ফাংশন কিনা? ওই ফাংশনটার জন্য এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স যদি সেম হয়, তাহলে সেটাকে বলবো যুগ্ম ফাংশন। এখান থেকে বলো তো ভাই নিচের কোনটা যুগ্ম ফাংশন? পোল 7। তা পোলটা একটু দিয়ে দিন। ওকে, অলমোস্ট সবাই সঠিক অ্যান্সার করছো, 76% স্টুডেন্ট সঠিক অ্যান্সার করছো। প্রত্যেকটা ফাংশনে এক্স এর জায়গায় তুমি মাইনাস এক্স বসায় দেখবা। হ্যাঁ, বসায় দেখবা। শুধুমাত্র এইটার ক্ষেত্রেই এফ অফ এক্স আর এফ ইনভার্স এক্স সেম। ধরো এফ অফ মাইনাস এক্স, এটা কি হবে? কজ অফ মাইনাস এক্স প্লাস 2। কজ অফ মাইনাস এক্স মানে তো কজ এক্স, কজ এক্স প্লাস 2, কজ এক্স প্লাস 2 মানে হচ্ছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স সমান, তাই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ফাংশনের লেখচিত্র, ফাংশনের লেখচিত্র স্কিপ করতেছি, এটা ইন্টিগ্রেশন ক্লাসে আসলে এগুলা ডিটেলস আলোচনা করা হবে, ইন্টিগ্রেশনের এরিয়া নির্ণয়ের ক্লাসে। একটা জিনিস জাস্ট বলে রাখি এখানে, সেটা হচ্ছে একটা জিনিস বলে রাখি জাস্ট, এটা সবার জন্য না, যারা হচ্ছে যাদের মেইন টার্গেট হচ্ছে বুয়েটে অ্যাডমিট হওয়া, তাদের জন্য বলে রাখি। ধরো এফ অফ এক্স একটা ফাংশন, হ্যাঁ, এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটার গ্রাফ হচ্ছে, সাপোজ ফাংশনটার গ্রাফ হচ্ছে এইটা, এটাই ফাংশনটার গ্রাফ।
তাহলে তুমি যদি এই ফাংশনটার এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে সেটা গ্রাফ হবে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। কোনো একটা ফাংশনের এক্স এর জায়গায় তুমি যদি মাইনাস এক্স বসাও, তাহলে সেটার গ্রাফ হবে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। কিরকম ভাই? এটা তো ওয়াই অক্ষ, এটাকে যদি একটা আয়না চিন্তা করো, তাহলে এইটার প্রতিবিম্বটা কেমন হবে? এটার প্রতিবিম্ব হবে এরকম এরকম, হ্যাঁ, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে যাবে। ঠিক আছে, এটাই দেখো, এটাই এখানে লেখা আছে, এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে ওয়াই এর সাপেক্ষে প্রতিবিম্ব তৈরি হয়, আর ওয়াই এর স্থলে যদি মাইনাস ওয়াই বসাও তাহলে এক্স এর সাপেক্ষে প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, এটা একটু বুঝাই। সেটা হচ্ছে এফ অফ এক্স এর গ্রাফ ধরো এইটা, তাহলে মাইনাস এফ অফ এক্স এর গ্রাফ কি হবে? মাইনাস এফ অফ এক্স এর গ্রাফ হবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। সেটা কিরকম? এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে আয়না চিন্তা করো, এটার সাপেক্ষে প্রতিবিম্ব। সেটা কিভাবে আঁকি? আঁকাটা তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা কিছু হবে। মোট কথা হচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স, যেটা গ্রাফ হচ্ছে এইটা, এক্স এর জায়গায় তুমি যদি মাইনাস এক্স বসাও, তাহলে যেটা হয় যে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব তৈরি হয়। আর যদি ফাংশনটার আগে মাইনাস বসায় দাও, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব তৈরি হয়। এফ অফ এক্স এর গ্রাফ হচ্ছে এইটা, এফ অফ মাইনাস এক্স এর গ্রাফ হচ্ছে এইটা, আর এফ ইন মাইনাস এফ অফ এক্স এর গ্রাফ হচ্ছে এইটা। ঠিক আছে, এই জিনিসটা জানাই দিলাম। এটা যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য একদম ডাইহার্ড প্রিপারেশন নিচ্ছ, তারা জিনিসটা একটু খেয়াল করবা। হ্যাঁ, এবার চলো আমরা ভেক্টরে যাব। ভেক্টর বেসিক্যালি তোমরা ভেক্টরের ম্যাক্সিমাম টপিক কি তোমাদের জানা আছে, কারণ এইচএসসি স্টুডেন্টরা এইচএসসি প্রথম পড়াই শুরু করে ফিজিক্সের ভেক্টর দিয়ে, আর ফিজিক্সের ভেক্টর পড়লে ম্যাথের ভেক্টর আসলে কভার হয়ে যায়। তারপরেও এখানে আমরা কি কি আছে একটু আলোচনা করব, যদি এই জিনিসগুলো সবার জানা থাকা উচিত। কোন একটা ভেক্টর এ যদি এরকম হয়, তাহলে এর মান হবে এইটা, √(x² + y² + z², এটা তো তোমরা জানোই। দুইটা ভেক্টর এ আর বি, তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে আমরা জানি a ডট বি হচ্ছে ab cos θ, সেখান থেকে cos θ এর মান বের করা যায়, সেখান থেকে থিটার মান বের করা যায়, এটাও তোমরা জানো। ঠিক আছে, এখন এখানে একটা কোশ্চেন আছে, পোল কোশ্চেন। এটা কোশ্চেনটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে ভেক্টর এ কত কোণ উৎপন্ন করে? ভেক্টর এ এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? আচ্ছা, এটা আমি করে দিই, পোল দিচ্ছি না যেহেতু সময় কম, আমি করে দিই। এ একটা ভেক্টর দেওয়া আছে, আর যেহেতু এক্স অক্ষের ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে বলছে, তো আমি বি একটা ভেক্টর নিলাম ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, সেটা কিন্তু আই। ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই। এবার এ আর বি এর ডট গুণ করবা, এ ডট বি। এ ডট বি মানে হচ্ছে এ বি cos θ। এখন বলো এ আর বি এর ডট গুণ, এটা তো হবে -3, -√3 হবে, -√3 সমান এ। এটা হচ্ছে এর মান, এই এর মানটা কত ভাই? √3² + 1² মানে হচ্ছে 2 গুণন বি এর মান, আই এর মান তো 1 গুণন cos θ। তাহলে cos θ এর মান কি হচ্ছে? cos θ এর মান হচ্ছে -√3/2। এখান থেকে থিটার মান আসে, থিটার মান আসবে 150 ডিগ্রি, আর এটা মান আসতে পারে 210 ডিগ্রি, দুইটা মান আসতে পারে। সেই হিসেবে মনে হচ্ছে অপশন এ আর অপশন বি দুইটাই কারেক্ট আনসার। কিন্তু এবার একটু আমরা ফিগারটা ড্র করে দেখি। এই ভেক্টরটা -√3i + j, এটা কোথায়? এটা কিন্তু মূল বিন্দু থেকে √3 পরিমাণ বাইরে, যে পরিমাণ উপরে, এই জায়গায় আছে এই ভেক্টরটা। ভেক্টরটা কিন্তু এরকম। সো এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই অ্যাঙ্গেলটা তৈরি করছে, ডিরেকশনটা কনসিডার করবা, এই অ্যাঙ্গেলটা তৈরি করছে, আর এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার 180 ডিগ্রির থেকে ছোট, মানে 150 ডিগ্রি। আর ভেক্টরটা যদি এরকম না হয়ে এটা যদি এই দিকে হইতো, সেক্ষেত্রে অ্যান্সার হইতো 210 ডিগ্রি। হ্যাঁ, যদি এখানে এটা প্লাস হইতো এটা মাইনাস হইতো, মানে পুরোটাকে যদি আমি মাইনাস দিয়ে একটা গুণ করতাম, সেক্ষেত্রে এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেত 180 ডিগ্রি, সেক্ষেত্রে এটার অ্যান্সার হইতো 210 ডিগ্রি।
বাট এই অঙ্কের জন্য 150 ডিগ্রি, কারণটা আমি ফিগার এঁকে ব্যাখ্যা করলাম, ফিগারটা এঁকে ব্যাখ্যা করলাম। এটা ছিল ফিগারটা। হ্যাঁ, এটা আবার অন্য আরেকটা নিয়মে করা যায়, এত কিছু করা লাগে না, ডট গুণও করা লাগে না, তুমি এটা জাস্ট ড্র করে ফেলবা। এটা ড্র করো, এটা হচ্ছে 3 ঘর বায়ে 1 ঘর উপরে, এটা হচ্ছে ভেক্টরটা, এ ভেক্টর। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে √3, এটা হচ্ছে 1, tan এর সূত্র দিয়ে এই অ্যাঙ্গেলটা কত পাবা, tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 150 ডিগ্রি। ঠিক আছে, এইভাবেও করা যায়, অ্যান্সার হবে 150 ডিগ্রি। আরেকটা জিনিস বলে নিই, এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ বের করতে বললে আই এর সাথে ডট গুণ করবা। যদি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে বলে, কোনো ভেক্টর দিয়ে বলে, যদি ধরো একটা ভেক্টর দিয়ে রাখছে, দিয়ে বলছে যে ওয়াই অক্ষের সাথে এই ভেক্টরটা কত কোণ তৈরি করছে, তাহলে জে এর সাথে ডট গুণ করবা। আর যদি বলে জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, তাহলে অবশ্যই কে এর সাথে ডট গুণ করবা। ঠিক আছে, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণ 0 হয়, আর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস গুণ 0 হয়। এই দুটো তো আমরা আগেই জানতাম। আর একটা শর্টকাট বলে দিই, দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের এই অনুপাতটা সমান হয়। দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের এই অনুপাতটা সবসময় হবে সমান। একটা পোল আছে, পোল নাম্বার 9। হ্যাঁ, তো এখানে দুইটা ভেক্টর দেয়া আছে, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে এম এর মান বের করতে হবে। চলো আমরা বের করি। ক্রস গুণ করে বের করা যায়, বড় হবে। ক্রস গুণ ছাড়া যদি করো তাহলে 4/8 ইকুয়ালস টু 3/6 ইকুয়ালস টু 5/m/3। 4/8 যেহেতু ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল আর কি, ইকুয়ালস টু 3/6 ইকুয়ালস টু 5/m/3। ওকে, দেখো 4/8 এটাও হাফ, 3/6 এটাও তো হাফ। হ্যাঁ, তাহলে পুরোটা সমান কত হচ্ছে, হাফ সমান 5/m/3। এটা মানে কি, 3টা যদি উপরে যায় 3 × 5 = 15 ডিভাইডেড বাই m, তাহলে m এর মান কত আসবে, m এর মান আসবে 30। সো এটার অ্যান্সার ছিল আসলে 30। হ্যাঁ, যেহেতু সময় শেষের দিকে ওটা করে দিলাম। উপাংশ আর অভিক্ষেপ, এটা নিয়ে একটু ইয়ে থাকে। উপাংশ আর অভিক্ষেপ এই জিনিসটা একটু আমরা বুঝবো। বেসিক্যালি অভিক্ষেপ মানে হচ্ছে উপাংশের মান। উপাংশ হচ্ছে ভেক্টর রাশি, উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি। একটা ভেক্টর রাশির মান ও দিক দুইটাই আছে, উপাংশের মানও আছে, দিকও আছে। উপাংশের মানটাই হচ্ছে অভিক্ষেপ। ঠিক আছে, আর অভিক্ষেপের সাথে যদি তুমি দিকটা যুক্ত করো তাহলেই সেটা হচ্ছে উপাংশ। উপাংশের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অংশক। হ্যাঁ, এটাকে সম্ভবত অংশক নামেও ডাকে। ঠিক আছে, তাহলে উপাংশ ভেক্টর রাশি আর অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি। আর একটা জিনিস বলি, এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। আমরা এ বরাবর বি এর অভিক্ষেপ, অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ এই দুটা কিন্তু সেম। হ্যাঁ, কনফিউজ হওয়ার কিছু নাই, অভিক্ষেপ আর লম্ব অভিক্ষেপ সেম। এ বরাবর বি এর অভিক্ষেপ, অভিক্ষেপটা বের করব। এ বরাবর বি এর অভিক্ষেপ, এটা হচ্ছে এই বি থেকে এর উপরে একটা লম্ব আঁকবো। যদি লম্ব আঁকি, এই দৈর্ঘ্যটা হচ্ছে অভিক্ষেপ, অভিক্ষেপের মানটা আর কি। হ্যাঁ, এই দৈর্ঘ্যটার মান হচ্ছে বি cos θ। এ বরাবর বি এর অভিক্ষেপ, যদি বলতো এর সাথে লম্ব বরাবর বি এর অভিক্ষেপ কত, তাহলে হয়তো বি sin θ। এবার আসো এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ। যেহেতু উপাংশ ভেক্টর রাশি, এটার মানও আছে, দিকও আছে, এবং উপাংশের মানটাই হচ্ছে অভিক্ষেপ। এই মানটা এখানে বসবে, বি cos θ। এটা হচ্ছে উপাংশের মান। এবার এটার সাথে দিকটা অ্যাড করতে হবে। যেহেতু এ বরাবর দিক কি, এ বরাবর দিক হচ্ছে এ বরাবর একক ভেক্টর। এ বরাবর একক ভেক্টর কিভাবে বের করে, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। ঠিক আছে, সূত্রটা লিখে দিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, এ বরাবর বি এর অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ হচ্ছে বি cos θ, এই যে এই মানটা। আর এ বরাবর বি এর উপাংশ হচ্ছে বি cos θ ইন্টু এ বরাবর একক ভেক্টর, যেই বরাবর সেই বরাবর একক ভেক্টর।
এসে একটা কোশ্চেন আছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ আর এ ভেক্টর বরাবর বি এর উপাংশ নির্ণয় করো। এটা পারবা তোমরা, তোমাকে বের করতে হবে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। আমরা জানি এ ডট বি সমান এ বি কস থেটা। বি ভেক্টরের অভিক্ষেপ মানে হচ্ছে বি কস থেটা, আমাদের বের করতে হবে বি কস থেটা। বি কস থেটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এর মান। এটা হচ্ছে একটা অ্যান্সার, এখান থেকে তুমি একটা অ্যান্সার পাবা। আর এটা হচ্ছে 1 নাম্বারটার অ্যান্সার, অভিক্ষেপ। আর উপাংশ যখন বলবে তখন অভিক্ষেপের অ্যান্সারটাকে, মানে এই অ্যান্সারটাকে যেহেতু এ বরাবর, তাই হচ্ছে এর বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করবা। এ বরাবর একক ভেক্টর হচ্ছে এ ভেক্টর, সরি এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এটাই হচ্ছে 2 নাম্বারটার অ্যান্সার। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো সবাই। এই ধরনের ম্যাথ তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষাতেও আসবে এবং ভর্তি পরীক্ষা কতবার আসছে এটা তো দেখতেই পাচ্ছ। ইভেন বুয়েটেও আসছে এত ইজি একটা ম্যাথ। বুয়েটের সব ম্যাথ যে কঠিন হবে তা কিন্তু না, হ্যাঁ সহজ ম্যাথও আসে অনেক। দেখো বুয়েটে 8-9 সালে আসছে, 9-10 সালে আসছে, 10 কতবার আসছে, হ্যাঁ এরকম ইজি ম্যাথও দিয়ে দিবে। তোমাদের রেঞ্জের মধ্যেই থাকবে আসলে, হ্যাঁ বাট ওই মুহূর্তে প্যানিক করা যাবে না। আমরা কিছু ফর্মুলা দেখবো ভাই, ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। হ্যাঁ কয়েকটা ফর্মুলা আছে। দুইটা ত্রিভুজের দুইটা বাহু যদি এ আর বি ভেক্টর হয় তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। এ ক্রস বি বের করবা, সেটার মানকে হাফ দিয়ে গুণ করবা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাবা। যদি এ আর বি ভেক্টর দুইটা সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে তাহলে ক্ষেত্রফল হবে আবারও হাফ ইন্টু এ ক্রস বি। আর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে আর হাফ দিয়ে গুণটা হবে না। হাফ দিয়ে কখন গুণ হবে আর কখন গুণ হবে না? যখন ভেক্টর দুইটা কর্ণ নির্দেশ করবে তখন হাফ দিয়ে গুণ হবে, আর যখন ভেক্টর দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করবে তখন আর হাফ দিয়ে গুণ করতে হবে না। ক্রস গুণনের মানটাই হচ্ছে অ্যান্সার। পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করতেছে, সো এই এখানে কোন সূত্রটায় পড়তেছে? 3 নাম্বার সূত্রটায়। এখানে কিন্তু হাফ দিয়ে আর গুণ হবে না, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটার এরিয়াটা হবে, এরিয়া হবে পি পি ক্রস কিউ। হ্যাঁ এই পি ক্রস কিউ এর মান, ঠিক আছে? পি ক্রস, তোমরা তো ক্রস গুণন পারোই, ক্রস গুণ করে সেটা মানটা বের করলেই অ্যান্সারটা চলে আসবে। এই ধরনের অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আবার ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমরা মোটামুটি বুঝতে পারছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, হ্যাঁ টাটা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভাই লিড নিতে পারেন, এরপরে আমাদের যে শুরু হবে এরপরে আবার 4:45-এ, তখন আসলে আমি প্যানেলে নিয়ে নেবো। আর স্টুডেন্টদের বলছি তোমরা হচ্ছে লিড নিও না, তোমাদের জন্য একটা ফুল লঞ্চ করতেছে, তোমরা একটু সবাই ভোট দাও।